লো সিজিপিএ দিয়ে সে সাইপ্রাস যেতে পারবে। সেকেন্ড ওয়ান হচ্ছে লো আইএলস স্কোর, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ইউরোপিয়ান যে কালচার বা একাডেমিক যে সিস্টেমটা সেটাকে সে অ্যাডাপ্ট করতে পারবে। সো এই তিনটার কি পয়েন্টের জন্য সাইপ্রাস হচ্ছে ফ্যান্টাস্টিক একটা ডেস্টিনেশন। 4.5 হলেই স্টুডেন্ট যেতে পারবে, উনি হয়তো ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারবেন। 4.5 আইএলস স্কোর, 5 থাকলেই রেগুলার প্রোগ্রামে এনরোল করতে পারবে। তার আইএলস নাও থেকে থাকে তো সেক্ষেত্রে সে পিটিও দিতে পারবে। একটা কি ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তার লো টিউশন ফি। টিউশন ফি অলমোস্ট আপনার 5,000 ইউরো থেকে স্টার্ট হয়ে এটা 8,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। ভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ ভ্যারি করে। মালটার ক্ষেত্রে কিছু ভার্সিটি তারা উইদাউট আইএলসও অ্যাকসেপ্ট করে। আমরা অনেক সময় দেখি যে রিলেটিভস, অনেক দূরের রিলেটিভসকে স্পন্সর দেখাচ্ছে ফার্স্ট ব্লাড, ওনারাই আপনার স্পন্সর হতে পারবে। বা এন্ডের টিমটা, আমাদের প্রত্যেকটা টিমকে আমরা কাউন্সিলিং যখন ইনহাউস যখন আমরা কাজ করি, অথবা আমাদের যখন আমাদের ব্রিফিং চলে, তখন আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই ফোকাস করি যে একটা স্টুডেন্টকে আমরা কিভাবে হেল্প করতে পারি। নেক্সট ওয়েভের আজকের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আমি শাফাই সিদ্দিকী, হেড অফ বিজনেস এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স। নেক্সট ওয়েভ টক্স অ্যাকচুয়ালি কথা বলে স্টুডেন্টদের গ্লোবাল অপরচুনিটিস, পিআর, ভিসা, টিউশন ফি অ্যান্ড এইসব টপিক নিয়ে। তো আজকে এই নেক্সট ওয়েভ টক্সের পডকাস্টে আজকে আমরা আপনাদের জন্য ইনভাইটেশন দিয়েছি সাজ্জাদ ভাইয়াকে, যিনি মাল্টা এবং সাইপ্রাস নিয়ে কাজ করছে বিগত 2 বছর ধরে। তো ভাইয়া, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আপনার ব্যাপারে যদি একটু বলতেন যে অ্যাকচুয়ালি আপনি কতদিন ধরে কাজ করছিলেন এবং কিভাবে কি বাংলাদেশ মার্কেটটা একটু কিভাবে? বেসিক্যালি আমরা সাইপ্রাস এবং মাল্টা মার্কেট নিয়েই কাজ করছি। দীর্ঘদিন ধরেই কাজ করছি এবং স্টুডেন্টদের বিভিন্ন কোয়েশ্চেন্স কুইজ থাকে এবং তাদের একটা আগ্রহের জায়গা হচ্ছে এখন সাইপ্রাস এবং মাল্টা। এবং বর্তমানে আমি যদি বিভিন্ন কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করি, সো ইটস এ ফ্যান্টাস্টিক ডেস্টিনেশনস ফর স্টুডেন্টস হু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু স্টাডি ইন অ্যাব্রোড। সো বেসিক্যালি স্টুডেন্টদের কুইজ কোয়েশ্চেন্সগুলো নিয়েই আমাদের কাজ করাগুলো হচ্ছে। আচ্ছা, তো ভাইয়া, যেহেতু কাজ করছেন অনেক লং টাইম ধরে, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভাইয়া যে কোশ্চেনটা আমাদের কাছেও করে থাকে যে অ্যাকচুয়ালি তাদের ভিসার রেশিওটা কেমন অ্যাকচুয়ালি মাল্টা এবং সাইপ্রাসের ক্ষেত্রে? সাইপ্রাসের ক্ষেত্রে ভিসা রেশিও খুবই ভালো। সাইপ্রাসের ক্ষেত্রে আপনার ভিসা রেশিও রাইট নাও 90% প্লাস। অ্যান্ড মাল্টার ক্ষেত্রে ভিসা রেশিওটা যদি স্টুডেন্টসের অল ডকুমেন্টস ওকে থাকে, ডেফিনেটলি একটা গুড পার্সেন্টেজ অফ রেশিও তারা পেয়েই থাকে। সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অলমোস্ট এটা 60-70% ভিসা রেশিও থাকে মাল্টার ক্ষেত্রে। তো ভিসাটা একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ভাইয়া অ্যাপ্লিকেশন করতে হলে, যদি সাইপ্রাসের কথা বলি, সাইপ্রাস যেহেতু ভাইয়া অ্যাকচুয়ালি মানে ইজ এ ভেরি গুড এবং নিউ ডেস্টিনেশন অ্যাকচুয়ালি। রাইট। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাইয়া মানে সাইপ্রাসের, যদি আমি বলি যে ৩টা পয়েন্টের কারণে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের সাইপ্রাসে অ্যাপ্লাই করা উচিত, সেই 3টা বেনিফিটস অথবা 3টা পয়েন্টস কি হতে পারে একটা স্টুডেন্টের থেকে ভাইয়া? ওকে, এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, লো সিজিপিএ দিয়ে সে সাইপ্রাস যেতে পারবে। সেকেন্ড ওয়ান হচ্ছে লো আইএলস স্কোর, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ইউরোপিয়ান যে কালচার বা একাডেমিক যে সিস্টেমটা সেটাকে সে অ্যাডাপ্ট করতে পারবে। সো এই তিনটার কি পয়েন্টের জন্য সাইপ্রাস হচ্ছে ফ্যান্টাস্টিক একটা ডেস্টিনেশন। আচ্ছা ভাইয়া, যদি একটা স্টুডেন্টের লো আইএলটিএসটা বলতে কতটুকু স্কোর ভাইয়া নিলে অ্যাকচুয়ালি মানে ইউনিভার্সিটি তাকে নিবে, অথবা তার মিনিমাম কি রিকোয়ারমেন্টটা কত থাকতেছে আইএলটিএস এর জন্য অ্যাকচুয়ালি ভাইয়া? 4.5 হলেই স্টুডেন্ট যেতে পারবে, উনি হয়তো ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারবেন। 4.5 আইএলস স্কোর, 5 থাকলেই রেগুলার প্রোগ্রামে এনরোল করতে পারবে। দ্যাট মিনস ভাই একটা স্টুডেন্ট যে আইএলটিএস দিয়ে অ্যাকচুয়ালি অন্যান্য দেশগুলোও যেতে পারতো না, সাম অফ দ্য থিংস যে অ্যাকচুয়ালি ইউকের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 লাগছে এবং রাইট। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও 6 লাগছে। যেহেতু ভাই আপনি বলছেন যে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে 5 দিয়ে মানে ইফ বাই চান্স যদি তার রেজাল্টটা খারাপও হয়ে যায়, বাই চান্স হতেই পারে। কারণ কোনো স্টুডেন্ট আমার কাছে মনে হয় না অ্যাকচুয়ালি ভাইয়া 5 এর জন্য এক্সাম দেয়, অথবা তার জন্য তাহলে একটা ভালো অল্টারনেটিভ হতে পারে সাইপ্রাস অ্যাকচুয়ালি। ডেফিনেটলি তার জন্য। এবং এর সাথে আরেকটু হচ্ছে, যদি তার আইএলস নাও থেকে থাকে তো সেক্ষেত্রে সে পিটিও দিতে পারবে। অর্থাৎ আইএলস পিটিওর স্কোর 58। সো দুটোই অপশনই তার জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখেছিলাম যেটা ভাই অ্যাকচুয়ালি আমরা কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড স্কিল টেস্ট নামে একটা টেস্টিং সিস্টেম মেবি ওরা অ্যাকসেপ্ট করছে। রাইট। এইটার ব্যাপারে যদি কিছু বলতেন ভাই অ্যাকচুয়ালি যে। পাসওয়ার্ড স্কিল টেস্ট এটা মূলত একটা ভার্সিটি থেকে নিয়ে থাকে একটা কুপন সিস্টেমের মাধ্যমে। সো স্টুডেন্টস একটা কুপন কিনবে এবং এর মাধ্যমে সে এক্সামটা দিবে। সো এই এক্সামে তার যদি 5 থাকে অর্থাৎ পাসওয়ার্ড স্কিল টেস্টে, সো সে এখানেও এনরোল করে সে যেতে পারবে। তার যে ডেজার্ট যে কোর্সগুলো আছে সে কোর্সে সে এনরোল করতে পারবে।
আচ্ছা ভাই, এই কুপনটা কি মানে স্টুডেন্ট কি অ্যাকচুয়ালি ভাই ইউনিভার্সিটি থেকে কিনবে? কিনবে, ইউনিভার্সিটি থেকে কিনবে। সো এটা কি মানে আমরা অথবা আপনারা হেল্প করতে পারি স্টুডেন্ট কেনার হ্যাঁ, ক্ষেত্রে? স্টুডেন্ট যদি চায় ডেফিনিটলি অবশ্যই হেল্প করতে পারবেন। অবশ্যই আমাদেরও সেই সুযোগটা আছে। স্টুডেন্ট যদি চায় ডেফিনিটলি আমরা তাদেরকে হেল্প করতে পারব। সেই ক্ষেত্রে ভাইয়া স্টুডেন্টদের যেহেতু ভাইয়া আমি যতটুকু জানি যে সাইপ্রাস মেবি নেক্সট 2016 এর মধ্যে 2016 এর মধ্যে মেবি সেনজেনের মধ্যে হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে নেক্সট আপকামিং যারা ইনটেকে যারা এপ্লাই করবে, ফেব্রুয়ারি ইনটেক তো অলরেডি চলে গেল। সো সেই ইনটেকের ক্ষেত্রে তাদের জন্য কি কোনো কমপ্লিকেশন আসতে পারে? যে এটা আসলে ম্যাটার করে। এখনো যেহেতু আমাদের কাছে ওইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। সো আমরা ধরে নিতে পারি এখন পর্যন্ত আগের যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওগুলোই থাকবে। বাট যদি সেনজেন হয়ে যায় সেক্ষেত্রে তাদের আইএলটিএস রিকোয়ারমেন্টস বা একাডেমিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলো অবশ্যই চেঞ্জেস আসবে। সো সেক্ষেত্রে সেনজেন হয়ে গেলে তখন তারা আদার্স কান্ট্রির সেনজেন কান্ট্রিগুলো যে ফ্যাসিলিটিস গুলো থাকবে সেগুলোই তারা পাবে। এখন পর্যন্ত ওই ধরনের কোনো আপডেট আমাদের কাছে আসেনি বা আমাদের কাছে নেই এখন পর্যন্ত। আগের রিকোয়ারমেন্টস অথবা আইএলটিএস 5 লো সিজিপিএ তে সাইপ্রাসে এখন পর্যন্ত স্টুডেন্ট যেতে পারছে। আচ্ছা ভাই, এরপরে কি মানে স্টুডেন্টদের আরেকটা কোয়েশ্চেন যেটা থাকে যে অ্যাকচুয়ালি এই যে ভাইয়া যে সে ধরেন সাইপ্রাস গেল, হুম। এখন তার লিভিং কস্ট কিরকম হতে পারে ওখানে অ্যাকচুয়ালি? আচ্ছা। এটা গুড একটা কোয়েশ্চেন আপনি করছেন যে লিভিং কস্টটা কেমন হতে পারে? লিভিং কস্টটা বেসিক্যালি ডিপেন্ড করে স্টুডেন্টস এর উপর। এবং কিছু স্টুডেন্ট সে তার লাইফস্টাইলকে কিভাবে আসলে লিড করবে এটা তার উপরে ডিপেন্ড করে। বাট আমরা যেটা দেখলাম আমাদের যে স্টুডেন্টরা অলরেডি সাইপ্রাসে আছে তাদের লিভিং কস্টটা €200 থেকে শুরু করে মূলত €400 র মধ্যেই থাকে। বাট এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, তাদের লাইফস্টাইল তাদের সবকিছুর উপরে ভ্যারি করে। তো আপনি ধরে রাখতে পারেন 200 থেকে €400 র মধ্যেই তাদের মান্থলি যে এক্সপেন্স এগুলো লিভিং কস্ট তারা বেয়ার করতে পারবে। আচ্ছা, ভাই আমরা ফার্স্ট অফ অল যখন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করি, আমরা এক্সপার্ট টিম থেকে যখন আমার টিম অথবা আমি যখন অ্যাসেসমেন্ট করি, সেক্ষেত্রে স্টুডেন্টের যখন আমাদের অফিসে অথবা ওভার দ্য ফোনে বা হোয়াটসঅ্যাপে আমরা অ্যাসেসমেন্ট করি, সেক্ষেত্রে তাদের ফার্স্ট কনসার্ন থাকে দ্য টিউশন ফি। Yeah. সো টিউশন ফির ব্যাপারগুলো কিরকম ভাই? রেঞ্জটা কিরকম? বিকজ অ্যাজ ফার আই নো অ্যাকচুয়ালি ভাই বিভিন্ন ইউনিভার্সিটির টিউশন ফি বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো রেঞ্জটা মানে কিরকম অ্যাকচুয়ালি সাইপ্রাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাইয়া? আচ্ছা। সাইপ্রাসের ক্ষেত্রে টিউশন ফি সাইপ্রাসের মূলত সাইপ্রাসের যে আ কি ফ্যাক্টর, একটা কি ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তার লো টিউশন ফি। সো এটা খুবই স্টুডেন্টদের জন্য মানে খুবই ইজি তারা এফোর্ড করার জন্য। টিউশন ফি অলমোস্ট আপনার €5,000 থেকে স্টার্ট হয়ে এটা €8,000 পর্যন্ত হয়ে থাকে। ভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ ভ্যারি করে। বাট স্টুডেন্টরা এর থেকেও যদি তার স্কলারশিপ সে ভালো স্টুডেন্ট হয়ে থাকে, তার কিছু প্রোগ্রামে স্কলারশিপ আছে, আরেকটু লো কস্টেও সে বা লো টিউশন ফিতেও উনি যেতে পারবেন স্টুডেন্ট যিনি আছেন। আচ্ছা ভাইয়া, আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু সাইপ্রাস ভাই একটা সেনজেন কান্ট্রি, সো তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা। সো সেই ক্ষেত্রে তাদের ইনস্ট্রাকশন যে মানে একাডেমিক যে ইনস্ট্রাকশন যে মানে যে মিডিয়ামটা সেটা কি ইংলিশ হবে নাকি তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হবে? যেমন আমি যদি জাস্ট ফর এক্সাম্পল বলি, মালয়েশিয়ার ক্ষেত্রে যেমন হচ্ছে মালয় ল্যাঙ্গুয়েজে ধরেন কিছু কোর্স থাকতেই পারে। সো সেই ক্ষেত্রে কি ওদের সেই ল্যাঙ্গুয়েজে হবে নাকি সবকিছু ইংলিশেই মানে একাডেমিক পারপাস সবকিছু ইংলিশেই মানে রিটেন হবে আরকি? একাডেমিকটা ডেফিনিটলি ইংলিশেই হবে এবং সাইপ্রাস আপনি একটু খেয়াল করবেন সাইপ্রাস হচ্ছে একটা টুরিস্ট প্লেস। সো এই ক্ষেত্রে লটস অফ টুরিস্টরা এখানে আসে। সো এখানে সাইপ্রাস ফুল কান্ট্রিতেই ইংলিশটার বেশ প্রচলন আছে। সো স্টুডেন্ট তারা যদি ইংলিশে ভালো হয়ে থাকে, মোটামুটি একটা ইংলিশ তাদের স্কিলস থেকে থাকে, ডেফিনিটলি সাইপ্রাস তাদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন এবং তার একাডেমিক এবং লোকাল লাইফস্টাইল সবকিছুতেই ইংলিশ বেশ প্রভাব আছে। এছাড়া গ্রিস বা গ্রিসের যেহেতু পাশেই সাইপ্রাস এরিয়া, সো গ্রিক ল্যাঙ্গুয়েজটারও বেশ প্রচলন আছে। স্টুডেন্ট যদি বেসিক গ্রিক ল্যাঙ্গুয়েজও জেনে যায়, সেক্ষেত্রে এটা তাকে আরেকটু এক্সট্রা বেনিফিট দিবে। বুঝতে পারছি। দ্যাট মিনস একটা স্টুডেন্ট ইংলিশে সে স্মুথ হতে পারে। বিকজ যেহেতু একটা টুরিস্ট ডেস্টিনেশন, রাইট। সেক্ষেত্রে তার যখন ইংলিশ প্রফিসিয়েন্সিটা স্পিকিং লেভেলে সেরকম থাকবে, এটা তাকে একটা প্লাস বেনিফিটস দিবে। প্লাস বেনিফিট দিবে। প্লাস সে যদি আরেকটা ভাষা শিখে ফেলে, বিকজ যেহেতু সে একটা দেশে যাচ্ছে, সে যদি ওই ভাষাটা শিখে ফেলে, গ্রিসের যেহেতু কাছে, সেক্ষেত্রে তার জন্য এটা মনে হয় আর মোর বেনিফিটস অর রাইট। সো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া অ্যাকচুয়ালি স্টুডেন্টরা পার্ট টাইম ওয়ার্কের ক্ষেত্রে কিভাবে ফ্যাসিলিটি পাবে অ্যাকচুয়ালি সাইপ্রাসের ক্ষেত্রে? আদার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতোই 20 আওয়ার্স উইকে উনি পার্ট টাইম করার অপরচুনিটি পাবে এবং আমি আগেই আপনাকে যেহেতু বললাম যে এটা টুরিস্ট প্লেস, সো এখানে লটস অফ অপরচুনিটি তাদের জন্য আছে। সো স্টুডেন্টের কিছু বেসিক স্কিলস যদি সে শিখে যায় লাইক ড্রাইভিং
বা হচ্ছে হোটেল ট্যুরিজম ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টের উপর যদি তার বেসিক কোনো কোর্স থেকে থাকে, সো এই ক্ষেত্রে তার জব পাওয়ার পসিবিলিটিস আরও বেড়ে যাবে। আর এছাড়া সাইপ্রাসে এমনিও প্রচুর জব আছে। একমাত্র একটা কান্ট্রি ইউরোপের মধ্যে আমি বলব সাইপ্রাস, যেখানে স্টুডেন্টকে ওয়ার্ক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তার এখানে কাজ করার হিউজ অপরচুনিটি আছে এখন পর্যন্ত। দ্যাট মিনস ভাইয়া আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাসেসমেন্ট করি, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই এই জিনিসগুলো খুব ভালোভাবে হাইলাইট করি যে আপনি যেই দেশেই যেতে চাচ্ছেন অথবা যেই দেশেই যাবেন, আপনি মাস্ট বি হচ্ছে ড্রাইভিংটা শিখে যান। বিকজ আপনি যদি অ্যাকচুয়ালি ড্রাইভিংটা শিখে না যান, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়ালি ওখানে যে আপনার লাইফটা অ্যাকচুয়ালি অনেক ডিজাস্টার মতো হবে। কারণ ওয়ান্স ইউ আর ক্রসিং দ্য ইমিগ্রেশন, ইউ আর জাস্ট অ্যালোন। রাইট। সো যেহেতু আপনি ইমিগ্রেশন ক্রস করার পর আপনি অ্যালোন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ভাই আপনার জন্য পুরো দুনিয়াতে ওখানে কিন্তু কেউ নাই। না। আপনার বাসায় ধরেন বাংলাদেশে যখন সে থাকতেছে, ধরেন সে এক গ্লাস পানি ঢেলেও খাচ্ছে না। বাট দ্য ফ্যাক্ট ইজ হচ্ছে যখন সে দেশের বাইরে যাচ্ছে, তাই কিন্তু তার সবকিছু নিজেরই করা লাগতেছে। নিজে করা লাগবে ডেফিনেটলি। ফর এক্সাম্পল যদি আমি বলি, স্টোরি যদি আমি বলি শর্টলি, সেটা হচ্ছে যে আমি যখন দেশের বাইরে মালয়েশিয়াতে যাই, তো আমার ফ্যামিলিকে পার্সনলি নিয়ে আমি জাস্ট লাস্ট এই 2-3 মাস আগে গিয়েছিলাম। সো আমার বাসায় অ্যাকচুয়ালি আমি কখনো এক গ্লাস পানি ঢেলে খাই না, অফিসেও না। সো আমার বাসার মানুষজন দেখলো যে আমি মানে গাড়ি থেকে নামলাম, নেমে গাড়িতে তেল ভরবো। তেল ভরার জন্য আমি নিজে রিসিট কাটতে গেলাম। নিজে রিসিটটা কাটলাম। ওয়ান্স আই কাম, যেন আমি নিজেই ইটা খুললাম। খুলে আমি নিজেই গাড়ির তেলটা ভরলাম, দেন আমি চলে আসলাম। আচ্ছা। সো আমার বাসায় সবাই হাসতেছিল যে অ্যাকচুয়ালি তুমি তো বাসায় এক গ্লাস পানি ঢেলে খাও না তুমি। আর বাংলাদেশের কোনো তেলের পাম্পে যদি আমি যাই, আমি মনে হয় না ভাই অ্যাকচুয়ালি আমি গাড়ি থেকে নামি। সেখানে দেখেন, আমি যদি গাড়ি থেকে না নামি, লাইক সামথিং আমি যদি আমাকে এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার কিন্তু বিদেশে যেয়ে সেই কাজটা নিজেরই করা লাগতেছে ভাই। ভালো লাগছে। রাইট। আমার 7-Eleven যে নিজেরই কেনাকাটা করা লাগতেছে, নিজেরই আমার Airbnb-তে আমার নিজেরই রান্না করা লাগতেছে। তো সেক্ষেত্রে কিন্তু ভাই একটা তেল যে আমি বাংলাদেশে যে কাজটা করি না, আমার কিন্তু বিদেশে সেম কাজটাই করা লাগতেছে। রাইট। তো আমার কাছে মনে হয় যে বিদেশ মানুষকে অ্যাকচুয়ালি অনেক বেশি ডিপেন্ডেবল যে জায়গাটা যে আছে, ডেফিনেটলি। ডিপেন্ডেন্সি যে জায়গাটা আছে, এই জায়গা থেকে অনেক দিকে বের করে নিয়ে আসছে। সেলফ ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা, যে ইউ শুড বি অ্যাওয়ার ইউর সেলফ ডিপেন্ডেন্সি, যে তোমার অ্যাকচুয়ালি নিজেকে নিজেরই চালানো লাগবে। এই জায়গাটা মনে হয় আমার কাছে ভাইয়া মানে বিদেশ গেলে অ্যাকচুয়ালি মানুষের এই ব্যাপারগুলা খুব মারাত্মকভাবে অ্যাকচুয়ালি আসে আমার কাছে মনে হয়। তো আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের যেহেতু আমরা খুব স্মুথলি কাজ করছি, সাইপ্রাস, মাল্টা নিয়েও আমাদের অনেকগুলো ফাইল কাজ করছে আপনাদের সাথেই। সো আমরা যে প্রত্যেকটা স্টুডেন্টকে, আমরা যতগুলো স্টুডেন্টের ভিসা সাবমিশন করার আগে তাকে বলি, আমরা মালয়েশিয়ার ক্ষেত্রেও বলি যে ভাইয়া তুমি ড্রাইভিংটা শিখে যাও। ড্রাইভিং না শিখে গেলে অ্যাকচুয়ালি তুমি আর্ন করতে পারবে এন্ড অফ তুমি যদি না শিখে যাও, সারা জীবন আফসোস করবা। কারণ ভাই একটা রিপোর্টে আমরা রিসেন্টলি দেখেছি যে 12 জন স্টুডেন্টকে অ্যাকচুয়ালি ডিপোর্ট করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া। দ্য রিজন ইজ দ্যাট তারা কিন্তু ভাই ওখানে যে একটা অ্যাক্সিডেন্ট করছে। সে যদি বাংলাদেশ থেকে ভালোভাবে ড্রাইভিংটা না শিখে যায়, বিদেশে কিন্তু দেশের বাইরে ভাই আমরা গাড়ি চালাই নিয়ার অ্যাবাউট 150-170 স্পিডে। 70 আমি এবার ভাই মামলাও খাইছি। সো নিয়ার অ্যাবাউট আমার ৳5,000 বিডিটির মতো আমার ফাইন গেছে। এটাই আপনি যেটা বললেন যে আমরা অনেক সময় যেটা ভাবি যে স্টুডেন্ট বা আমি ভাবি হয়তো আমি বাইরে যাচ্ছি, আমি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাব। ব্যাপারটা আসলে মোটেই তা না। আমাদের এটা অনেক একটা ধারণা আছে আমার কেন আমি জব পাচ্ছি না, বা আপনি ফেসবুকেও দেখবেন অনেকে যাওয়ার পরেও লিখছে যে আমার জব পাচ্ছি না, জব নেই, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে যাচ্ছে, আমি জব পাচ্ছি না। এটা কখন হয়? এটা তখনই হবে যখন আপনার মধ্যে একটা মিনিমাম স্কিলের গ্যাপ থাকবে। সো আপনার যদি স্কিল না থাকে, লাইক আপনার ড্রাইভিং বলেন, তারপর হচ্ছে আপনার ট্যুরিজম বা ম্যানেজমেন্টের উপর যদি কোনো একটা স্কিলস থাকে, বা বারিস্তা এই ধরনের কোনো একটা কোর্স আপনার স্কিল থাকে, ডেফিনিটলি আপনি কিন্তু সেখানে বসে থাকবেন না। কারণ ওখানে অপরচুনিটি আছে। এবং আরেকটা থিং আমি আপনার সাথে ভাই এড করব, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। Yeah, that's very important ওকে? actually. কমিউনিকেশন স্কিলটা বলতে কি হবে যে আপনাকে যেহেতু আপনি বাহিরে আছেন, আপনি একটু আগে আমাকে বললেন যে এখানে আপনি যখনই যাবেন আপনি অ্যালোন থাকবেন। ডেফিনিটলি সেটাই হবে। সো আপনাকে কমিউনিকেশনটা কিভাবে করতে হবে এটার একটা স্কিল আপনার থাকতে হবে। আপনাকে ক্রিয়েট করে নিতে হবে এটা নিজ থেকেই। যিনি স্টুডেন্ট যাবেন উনাকে এটা দেখতে হবে যে আমাকে আমার কমিউনিকেশন স্কিল, আমার এখানে বাঙালি কমিউনিটি আছে বা আদার্স আমার ভার্সিটি কমিউনিটি আছে, স্টুডেন্ট কমিউনিটি আছে। তো ওনাদের সাথে আমাকে কমিউনিকেশন করতে হবে যে কিভাবে আমি একটা বেটার অপশন পেতে পারি, বেটার অপরচুনিটি পেতে পারি। সো এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্ট যখন বাহিরে যাবে। সো কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে, ডেফিনেটলি অনেক সময় আমরা এটাও দেখলাম যে অনেক
স্কিলফুল পার্সন আছে, বাট কমিউনিকেশন স্কিল গ্যাপের কারণে বা তার যে প্রপার যে ওয়েটা উনি সেটা পাচ্ছেন না। সো এটা মানে ম্যান্ডেটরি, তার একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে, প্লাস তার কিছু এক্সট্রা স্কিল বলতে যেটা ড্রাইভিং বলেন বা হচ্ছে আদার্স যে স্কিলগুলো আপনি কথা মেনশন করলেন, ডেফিনেটলি এটা থাকতেই হবে। এটা না থাকলে আসলে বাহিরে আহ, সে শুধু মাল্টা বা সাইপ্রাসের ক্ষেত্রে না, প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই সে অনেক প্রবলেম ফেস করবে। আমরা যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ভাইয়া সবসময়ই দেখি অ্যাকচুয়ালি বিদেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্কিলফুল পার্সনদের অলওয়েজ একটা ভ্যালু থাকে আলাদা। ভালো থাকে, রাইট। বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে হয়তো আমরা অনেক আমাদের ইগো ইস্যু আছে অনেক বাজেভাবে, বাট আমার কাছে ভাইয়া দেশের বাইরে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমার কাছে ইগোটা কাজ করে না। আমার কাছে মনে হয় যে কাজ ইজ ওয়ার্ক ইজ ওয়ার্ক। আমার কাছে ফ্র্যাঙ্কলি ফিল হয় যে ওয়ার্ক ইজ ওয়ার্ক, এটা আমার কাজ। সাম অফ দ্য ডেজ ধরেন অফিসের ক্ষেত্রে আমার টেবিলটা আমি নিজেই পরিষ্কার করি, যদি আমার যে ছেলেটা কাজ করে সেই ছেলেটা হয়তো অ্যাভেলেবেল নাই থাকতে পারে। বিকজ দেশের বাইরে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি, কারণ ওখানে ভাই আমার ওয়াশিং মেশিনে আমার কাপড় চোপড় আমার নিজেরই মানে ক্লিন করা ক্লিন লাগতেছে। করা লাগছে। সো এন্ড অফ দ্য আসলে কেউ তো নাই আমাকে সাপোর্টিং দেওয়ার জন্য। বাংলাদেশে যেমন সাপোর্টিং দেওয়ার জন্য লাইক সামথিং ধরেন ২ থেকে ৩ জন আছে। বাট ওখানে তো কেউ নাই। আর আমার তো পসিবল না কারোর পক্ষে নেওয়া। সো এই জায়গাগুলো থেকে আসলে স্টুডেন্টদের মনে হয় যে আমার কাছে ভাইয়া স্কিলফুল না হয়ে যাওয়াটা আসলে খুব ব্যাড ডিসিশন হবে। That is true. এবং আমরা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যতগুলো ফাইল নিয়ে কাজ করি, আমরা প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে যখনই অ্যাসেসমেন্টে বসি, এনি কান্ট্রির ক্ষেত্রে, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, এনি কান্ট্রির ক্ষেত্রে, আমরা অ্যাকচুয়ালি দেখি অ্যাকচুয়ালি যে স্টুডেন্টের কতটা বেনিফিট আমরা মেক শিওর করতে পারবো। তার জন্য অ্যাকচুয়ালি ওই দেশটা পারফেক্ট কিনা। বিকজ ওয়েদার একটা ফ্যাক্ট আছে ভাইয়া। তার জন্য যেমন আপনি বললেন যে সাইপ্রাস একটা ট্যুরিজম কান্ট্রি, দ্যাট মিনস এখানে যদি অ্যাকচুয়ালি সে ড্রাইভিং শিখে, সে গাড়ি দিয়ে অ্যাকচুয়ালি ট্রিপ নিতে পারবে, সে ফরেনারদের ঘোরাতে পারবে, যেটা অ্যাকচুয়ালি তাকে পার্ট টাইম ওয়ার্কের ক্ষেত্রে আরো বেশি আর্নিং হেল্প করবে। বিকজ দেশের বাইরে ভাই অ্যাকচুয়ালি আপনি জানেন বাংলাদেশে তো অনেক হিউজ ট্যাক্স দিতে হয় আমাদের গাড়ির ক্ষেত্রে, বাট দেশের বাইরে ভাই যেটা আমরা দেখেছি যে আপনার গাড়ির ট্যাক্সটা খুবই লো। সো যেটা বাংলাদেশে আমার ২-৩ লাখ টাকা আমি গাড়ি পাচ্ছি না, বাট দেশের বাইরে যে অ্যাকচুয়ালি ২-৩ লাখে আমি ভালো গাড়ি পাচ্ছি। সো আমি ট্রিপ দিতে পারতেছি, আমি গ্র্যাব চালাতে পারতেছি। সো আমার কাছে মনে হয় এই জায়গাগুলো আসলে স্টুডেন্টদের অথবা যারা কাউন্সিলর কাজ করে তাদের এই কাউন্সিলিংয়ের এই জায়গাটা এবং স্কিলের এই জায়গাটাতে খুব মারাত্মকভাবে কাজ করা এবং ভালোভাবে অ্যাডভাইস দেওয়ার একটা ব্যাপার-স্যাপার রয়েছে। বিকজ ডেফিনেটলি। কারণ স্টুডেন্ট আমি ফাইল প্রসেস করছি, বাট তার ওখানে যে আসলে সে যখন আফটার হি ওয়েন্ট অর শি ওয়েন্ট অর এনরোল অন দ্য কোর্স, এরপরে তো অ্যাকচুয়ালি আমি আমার সার্ভিসেস পেয়েছি, এটা তার সাথে আমার সম্পর্ক শেষ, ব্যাপারটা এরকম না। আমার তো অ্যাকচুয়ালি তার থ্রুতে আরো ১০টা স্টুডেন্ট আসতে পারে, তাকে যদি আমি সাপোর্টেড দিয়ে ভালোভাবে ওখানে সেটেল হতে হেল্প করতে পারি, যতটুকু আমার পক্ষে হেল্প পসিবল, হয়তো আমি ওখানে যেয়ে তাকে হেল্প করতে পারতেছি না, বাট যতটুকু তাকে আমি হেল্পে ভাইয়া এভাবে করলে আপনার জন্য বেটার হবে। সো ওই মানুষটা তো অ্যাকচুয়ালি ভাইয়া এন্ড অফ দ্য ডে আমাকে আরো ১০টা স্টুডেন্ট রেফার করবে যে হ্যাঁ। ডেফিনেটলি, সো ডেফিনেটলি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভাই আমরা খুব আমাদের এন্ডের টিমটা, আমাদের প্রত্যেকটা টিমকে আমরা কাউন্সিলিং যখন ইনহাউস যখন আমরা কাজ করি, অথবা আমাদের ব্রিফিং চলে, তখন আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই ফোকাস করি যে একটা স্টুডেন্টকে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো এরপরে ভাই আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে থাকে যে অ্যাকচুয়ালি সাইপ্রাস এবং মাল্টার ২ টার ক্ষেত্রেই বলব আমি যে অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমটা কতদিন লাগে এবং পুরা ভিসা আসতে কতদিন, মানে ধরেন একটা স্টুডেন্ট কয় মাসের মধ্যে ধরে নিতে পারবে যে আমি নেক্সট 2 or 3 মান্থস এর মধ্যে অ্যাকচুয়ালি ফ্লাই করব সাইপ্রাস তো মাল্টার জন্য? কারণ একটা মেন্টাল প্রিপারেশন তো ব্যাপার-স্যাপার আছে অ্যাকচুয়ালি ভাইয়া। আহা এখন আসলে যে সময়টা যাচ্ছে, যে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ে, অনেক স্টুডেন্ট আপনার এপ্লাই করছে। সো আমি স্টুডেন্টদের যারা আছেন ওনাদেরকে বলব আপনাদেরকে একটু টাইম নিয়েই এপ্লাই করতে। অর্থাৎ আপনাকে একটু সময় নিতেই হবে এপ্লাই করতে। অলমোস্ট ২ থেকে ৪ মাস মতো টাইম লাগে সবকিছু কমপ্লিট করে আনতে। সাইপ্রাস একটু সময় বেশি লাগে। যেহেতু সাইপ্রাসের হচ্ছে কনসুলেট বলেন বা আদার্স ডিএচএল করতে হয়, আদার্স কিছু ডকুমেন্টেশন পাঠাতে হয় মাইগ্রেশন। সেক্ষেত্রে সাইপ্রাসের ক্ষেত্রে 4 মান্থসের মতো টাইম লাগবে। মাল্টার ক্ষেত্রে অত সময় লাগবে না। মাল্টার ক্ষেত্রে আপনার ২.৫ থেকে ৩ মাসের মধ্যেই হয়ে যায় সবকিছু। সো আমি স্টুডেন্ট যারা আছেন ওনারা অনেক সময় অধৈর্য হয়ে যায়। অনেক সময় একটু ধৈর্য, যে কেন আমারটা হচ্ছে না বা আসবে কবে, বা লাস্ট আমরা এটাও দেখেছি অনেক স্টুডেন্ট একেবারে ডেডলাইন যখন শেষ, লাস্ট আওয়ারে এসে উনি এপ্লাই করছেন। সো এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে। স্টুডেন্টদেরকে হাতে সময় রেখে, যেহেতু উনার এমনও হতে পারে, যেহেতু ভাই আমি জানি আপনি এই সেক্টরে অনেকদিন আছে, আপনারা হয়তো এই প্রবলেমটা ফেস করেন, ডকুমেন্টেশন মিসিং থাকে, আদার্স ডকুমেন্ট হয়তো বা আপনি পাচ্ছেন না, স্টুডেন্ট হয়তো বা আপনি ফোন দিচ্ছেন, কল করছেন, স্টুডেন্ট রেসপন্স করছে না। সো এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য স্টুডেন্ট এবং আপনাদের দুজনের ক্ষেত্রেই একটু সময় নিয়েই প্রসেসটাতে যাওয়া উচিত। না, যেমন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যেমন আমরা আদার কান্ট্রির ক্ষেত্রে যে কিছু কেসের ক্ষেত্রে দেখেছি যেটা
যে আমাদের টিম রেডি ফর দ্য মানে ভিসা অ্যাপ্লিকেশন। Correct. সে একটা যে ভিসা অ্যাপ্লিকেশন করবে সে তার ছুটিকে পর্যন্ত স্টুডেন্টের জন্য মানে যে না আমি ছুটি নিব না, সমস্যা নেই, হুম। আমি কাজ করতেছি এখন। বাট দ্য স্টুডেন্ট আসলে এই জায়গাটা আসলে ফিল করতে পারতেছে না যে একটা মানুষ আমার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবে, Definitely. সে ছুটি যাচ্ছে না আমার জন্য। এখন আমি তাকে ডকুমেন্টসগুলো শেয়ার করি, সে ধরেন যেমন একটা কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে কিছু বিগ অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট এফডিআর দেখাতে হয়। Right. তো সেই ক্ষেত্রে কাউন্সিলর বলতেছে ওকে একভাবে, ও বুঝতেছে একভাবে, ও ভাবতেছে হয়তো আমাদের এখানে বেনিফিট আছে, বাট এন্ড অফ দ্য ডে আসলে এটা যে আসলে কত ভিসাটা cost, তো হুম। মানে তার জন্য তো অ্যাকচুয়ালি ভিসাটা তো আমি পাচ্ছি না, রাইট? না, ভিসা তো কাউন্সিলর পাচ্ছে না, পাচ্ছে তো অ্যাকচুয়ালি স্টুডেন্টটা। student. এটা তো তার বেনিফিটের জন্য যে অ্যাকচুয়ালি যে আমরা করতেছি এই ব্যাপারটা আসলে স্টুডেন্টরা কিছু কিছু জায়গায় আমি দেখছি যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এই জায়গাটা খুব মানে খুব প্যারা ফিল করে যে আসলে না আমাকে কেন তো, বাট এন্ড অফ দ্য ডে আসলে তার ভিসা সাবমিশন হলে তো আমাদের কোনো মানে এখানেই নেই। যে ভিসা পেলে সে পাচ্ছে, তার তার সফলতা, সে দেশের বাইরে চলে যাচ্ছে স্টাডির জন্য, তার ড্রিম একটা ডেস্টিনেশনে চলে যাচ্ছে। লাইক প্রত্যেকটা দেশে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে আসে, তো তখন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সে একটা স্বপ্ন নিয়ে আসে, এবং সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাকচুয়ালি দেখতে হেল্প করি মানুষকে। এবং আমার কাছে মনে হয় সেই স্বপ্নতে আমরা আসলে যদি মানে বোথ সাইডে আসলে যদি ঠিকমতো আসলে কমিউনিকেশনের জায়গাটা যে বললেন ভাইয়া, কমিউনিকেশন স্কিলটা, সে এই জায়গাটা বোথ সাইডে যদি অ্যাকচুয়ালি স্মুথ না থাকে তখন অ্যাকচুয়ালি কাজগুলো করতে অনেক ইস্যু হয়। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আহ, অনেক সময় আমাদের কমিউনিকেশন, স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কমিউনিকেশন গ্যাপটা করে হুম। অনেক সময়। বাট আমরা আমাদের এন্ড থেকে টিমকে মেক শিওর করি যে তারা কমিউনিকেশন বেটার করতে হবে। এই জন্য একটা যেটা আমরা করি ভাইয়া, আমরা স্টুডেন্টদের যখনই একটা স্টুডেন্ট ফাইল প্রসেস করতে আসে আমাদের এখানে, যখন তার অ্যাপ্লিকেশন সবকিছু হয়ে যায়, তখন আমরা কাজ করি, আমরা ১-২ জন টিম মেম্বারকে আরো অ্যালাইন করি তার সাথে। আচ্ছা। সো That's good. মানে আমরা Fantastic একটা একটা। WhatsApp গ্রুপে করি। হুম, হুম। বিকজ ব্যাপারটা হচ্ছে ধরেন ভাই আমার একজন যে কাউন্সিলর ডিল করতেছে, সে ধরেন এটাকে মিস আউট করতে পারে কোন একটা ভাবে। তার ফ্যামিলি কোনো ইস্যু হইতে পারে। ইমার্জেন্সি হতেই পারে। মানুষের হতেই পারে। ইমার্জেন্সি কেস হতেই পারে। বাট স্টুডেন্ট তো আসলে বুঝতেছে না। ফোনে একটা স্টুডেন্ট ঢাকার বাহিরে আছে, সে কিভাবে বুঝবে? যে তার পক্ষে তো পসিবল না অ্যাকচুয়ালি বুঝানো যে আমি ফোন দিচ্ছি, সে ফোন রেসপন্স করতেছে না। সে তো ভাবতেছে যে আমার ফোন ধরতেছে না। হায়, হায় আমার তো জীবন শেষ, লাইক সামথিং। সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি তখন আমরা কি করি ভাইয়া, ৪-৫ জন মানে আমাদের, আমি থাকি অলওয়েজ গ্রুপে, এভরি গ্রুপে। প্লাস আমাদের অ্যাডমিশন টিম মেম্বার থাকে যে ভিসাটা অ্যাপ্লিকেশন করবে। প্লাস আমাদের কাউন্সিলর থাকে একজন যে মেইন, আর যে তাকে হয়তো সাপোর্ট অ্যাসিস্ট করতেছে সে থাকে। আচ্ছা। কারো না কারো চোখে এটা পড়ে। ধরেন যেমন ধরেন একটা একজনের 7 ডেজে লিভে গেছে, ইমার্জেন্সি তার লিভ লাগতেই পারে, সে অসুস্থ থাকতে পারে, সে অ্যাক্সিডেন্ট করতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আই নিড টু সাপোর্ট দ্য স্টুডেন্ট, বিকজ সে ধরেন ভিসা অ্যাপ্লিকেশন করবে, তার ডকুমেন্টেশন সে হয়তো ফোনে পাচ্ছে না, ফোন হারায় গেছে, ফোন ইস্যু হইতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন। সো আমরা যখন একটা স্টুডেন্ট অপারেটর আসার পর যখন সে ভিসা ভিসা অ্যাপ্লিকেশনের এই পর্যায়ে যায়, তখন অ্যাকচুয়ালি আমরা ওই স্টুডেন্টদেরকে ওই একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমরা ওই কমিউনিকেশনটা স্টুডেন্টের সাথে অ্যাকচুয়ালি মেইনটেইন করি, যাতে অ্যাকচুয়ালি স্টুডেন্ট যাতে কখনো ইনসিকিউর ফিল না করে। ইনসিকিউর ফিল না করে। কারণ একটা সময় ভাই আমিও তো স্টুডেন্ট ছিলাম। সো আমার যদি তখন অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ যে চিন্তাটা করি অ্যাকচুয়ালি যে আমরা ওই জায়গাটা নিজেদের দ্বারা করাই যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিভাবে চিন্তা করে। চিন্তা করা। কারণ সাম অফ দ্য টাইম তো আমরা স্টুডেন্টই ছিলাম। সো এটাই। আপনার স্টুডেন্টসের অনেক ডকুমেন্টেশন থাকে। যেমন আমি আপনাকে সাইপ্রাসের ক্ষেত্রেই বলি যে কি ডকুমেন্টেশন অল একাডেমিক্স লিগ্যালাইজেশন গুলো করতে হয়, অ্যাপোস্টাইল করে রাখতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মেডিকেল যে ৪ টা টেস্ট আছে সেই ৪ টা টেস্ট করতে হয়। দেন এগুলোর অল কিছু আপনাকে অ্যাপোস্টাইল বলেন লিগ্যালাইজেশন করে সাইপ্রাস কনসুলেটরে পাঠাতে হয়। দেন সেখান থেকে এটাকে ডিএচএল করতে হয়। ডিএচএল করে মাইগ্রেশন ডিপার্টমেন্টে পাঠাতে হচ্ছে সাইপ্রাসের। সেখান থেকে সবকিছু রিভিউ করে দেন এটা আপনাকে একটা ব্লু পেপার বা ওয়ার্ক পারমিট ব্লু পেপার অ্যান্ড বা হচ্ছে এন্ট্রি পারমিট এটা ইস্যু করে দেন আসবে। সো এটা একটা প্রসেস, এটা একটা লং প্রসেস। সো এই ক্ষেত্রে একটা ডকুমেন্টস যদি আপনার মিস থাকে বা একটা ডকুমেন্টস যদি আপনার ভুল থাকে, ডেফিনিটলি এই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার হাই চান্স থাকে। সো এই জিনিসগুলো আসলে স্টুডেন্ট যারা আসবে, যারা সময়, তাদেরকে অবশ্যই আমি এটা বলবো যে আপনারা সময় নিয়ে অ্যাপ্লাই করেন, হাতে সময় রেখে। যেহেতু ইনটেক দুটো সাইপ্রাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক অ্যান্ড হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সো আপনারা ওই একটা মিনিমাম একটা 5 মান্থস বা 4 মান্থসের একটা টাইম পিরিয়ড নিয়েই আপনারা অ্যাপ্লাই করলে ডেফিনিটলি আপনারা আপনাদের যে মানে প্রোগ্রাম হোক বা যে ইয়েতে হোক আপনারা যেতে পারবেন। সো এটা আপনার সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টকে। না নিঃসন্দেহে ভাইয়া সময় নিয়ে আসলে তাড়াহুড়ার কাজ আসলে খুবই বাজে হয় খুবই ভাইয়া। বাজে হয়। আমরা বিকজ এন্ড অফ দ্য ডে আসলে ভাইয়া আমরা এফোর্ট দিচ্ছি, বাট স্টুডেন্ট তাড়াহুড়ার ক্ষেত্রে তার হয়তো কোনো একটা ডকুমেন্টস মানে মিস হয়ে যেতে হয়ে পারে, যেতেই পারে। হয়ে যেতে ভাইয়া পারে। এন্ড অফ দ্য ডে আসলে এখানে অনেকগুলো মানুষের মানে হুম। মানে
কন্ট্রিবিউশনটা দরকার হচ্ছে। সো রাইট। কোনো একটা এই প্রোডাক্টটা সাপ্লাই চেইনের মতো কাজ করছে অ্যাকচুয়ালি। সো যদিও এটা আমাদের মানে ম্যানুফ্যাকচারিং লেভেলে কিছু না, বাট আমরা এই জিনিসটা একটা সাপ্লাই চেইনের মতো করে দেখি যে এই জিনিসটা এই ফাইল থেকে এই ফাইলটা এই এই পার্সন থেকে এই পার্সনে যাচ্ছে, এই পার্সন থেকে এই পার্সন যাচ্ছে, এই পার্সন থেকে জিনিসটা এই পর্যায়ে যাচ্ছে। যেমন যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু আমরাই করতেছি, বাট এই ভিসাটা কিন্তু ধরেন ওই এন্ডে কেউ না কেউ দেখতেছে। ধরেন কোনো একটা সমস্যা হয়েছে, সে কিন্তু সুপিরিয়রকে পাঠাচ্ছে, ফরওয়ার্ড করতেছে। এরপরে কিন্তু তার ধরেন সবকিছু ডকুমেন্টেশন যখন প্রপার থাকতেছে, পরে কিন্তু সে অ্যাকচুয়ালি ভিসাটা পাচ্ছে। বিফোর দ্যাট সে কিন্তু ভিসাটা পাচ্ছে না। সো ডকুমেন্টেশনে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে তো আসলে তার ভিসার মানে রিজেকশনের চান্স মানে বলা যায় যে 60%, তার যদি লাক ভালো থাকে 40% সে পেয়ে যাবে। বাট ডকুমেন্টেশন ইস্যু থাকলে তো ভাই আসলে আমরা এই ব্যাপারগুলো খুব চেক করি। আমরা যখন একটা ফরওয়ার্ডিং রাখি স্টুডেন্টদের কাছ থেকে যে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন, এটা আপনাকে চেক করে দেখেন। কারণ ভাইয়া তার পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনালটা দিচ্ছে সে আমাকে, তার একটা অ্যাসেট এটা। সো আমরা স্টুডেন্ট থেকে একটা ফরওয়ার্ডিং নিই যে আমরা তার একটা লিস্ট করে, ডকুমেন্ট লিস্ট করে তার একটা আমরা একটা রিসিভিং রাখি, তাকে একটা রিসিভিং লিস্ট দিয়ে দিই। ইটস লাইক সিমিলার লাইক ইনভয়েসিং এর মতো যে আপনি আমাকে কি ডকুমেন্টস দিতেছেন, বিকজ সেই যাতে কোনো সময় না বলতে পারে যে ভাই আমি আপনাকে এই ডকুমেন্টস দিচ্ছি, আপনি হয়তো সাবমিট করেন নাই। কারণ ধরেন কোনো একটা আল্লাহ না করে কোনো একটা ভিসা রিজেক্ট হইলো এবং তারা বলে দিল যে এই ডকুমেন্টস তোমার শর্ট আছে। সো তখন সে তো বলবে অ্যাকচুয়ালি যে ভাই আমি তো আপনাকে ডকুমেন্টস আপনি সাবমিট করেন নাই। সবকিছু আপনাদের একটা সুন্দর ট্র্যাকিং সিস্টেম থাকে না, আমরা অ্যাকচুয়ালি ট্র্যাকিং রাখি বিকজ ভাইয়া ট্র্যাকিং ছাড়া অ্যাকচুয়ালি জিনিসগুলো যখন আমরা কাজ করতে পাঠাই, তো ওই জিনিসগুলো আসলে একটা সিস্টেমের থ্রুতে থাকে না। রাইট। সাপ্লাই চেইনের থ্রুতে যেমন সিস্টেম, যেমন কোথায় কি হচ্ছে, কোন সেগমেন্টে কাজ হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা ট্র্যাক করি অলওয়েজ। আমরা উইকলি জিনিসগুলোকে ট্র্যাক করি যে কি অবস্থায় আছে, কোনটা অ্যাপ্লিকেশন হচ্ছে, কোন ইউনিভার্সিটি কোনো সমস্যা করতেছে কিনা। বিকজ ভাইয়া অ্যাজ ইউ নো অ্যাকচুয়ালি যে বাংলাদেশি কিছু কিছু দেশের কিছু ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের নেওয়া বন্ধ করে দিয়েছে। সো বাংলাদেশি গ্রিন পাসপোর্টটা আসলে একটা অভিশাপের মতো জায়গায় পরে চলে গিয়েছে। তারপরে যে ওরা এখন স্টুডেন্ট নিচ্ছে, এই জায়গাটা আসলে স্টুডেন্টদের জন্য এখনো একটা মানে গোল্ডেন অপরচুনিটি বলতে পারি আমি। এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি, sure, অ্যাড please. করি। এটার মূলত কারণটা আসলে হচ্ছে স্টুডেন্টদের মাইন্ডসেট। যেমন আপনি স্টুডেন্ট যখন যাবে, উনার একটা মেইন থাকতে হবে যে আমি আমার ফুল কোর্সটা কমপ্লিট করব। হ্যাঁ, হতে পারে অনেক স্টুডেন্টের একটা টার্গেট থাকে, হয়তোবা আমি এই কান্ট্রিতে আছি, দেন সুইচ করে আরেকটা কান্ট্রিতে আমি চলে যাব। বা আমার বেটার হয়তোবা ওখানে অপরচুনিটি আছে, আমি মুভ করব ডেফিনিটলি। কিন্তু সেটার একটা টাইম পিরিয়ড থাকতে হবে। আপনি একটা ভার্সিটিতে যাচ্ছেন, সেখানে আপনাকে মিনিমাম তার ফুল কোর্সটা আপনি যখন কমপ্লিট করবেন, দেন আপনি মুভ করেন। কিন্তু আমাদের যে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে এই রিসেন্ট পাস্টে আমরা যেটা দেখলাম, যে স্টুডেন্ট সে যাচ্ছে, উনি যাওয়ার পরে আমরা জানি না সে কোথায় আছে। ইভেন আমাদেরকে অনেক সময় ভার্সিটি থেকে নক করে যে আপনার এই স্টুডেন্ট আমাদের কাছে আসলো, স্টুডেন্ট কোথায়? সো এই যে এই ইনফরমেশনগুলো, স্টুডেন্ট হয়তো বা ১ মাসও ক্লাস করেনি, 15 ডেইজও সে ক্লাস করেনি, উনি চলে যাচ্ছে আরেকটা ডেস্টিনেশনে, বা আমরা আসলে তার কোনো ইনফরমেশন পাচ্ছি না। ইভেন যারা হয়তো ভাইয়া কাজ করেন, আপনারা হয়তো দেখবেন আপনাদেরও এমন থাকে অনেক সময় ইনফরমেশন নেই। সো এইসব কারণেই মূলত আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আমরা যারা স্পেশালি বাংলাদেশ পার্সপেক্টিভে আমি বলি, সো স্টুডেন্টদেরকে আমরা এখন আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, অথবা সেইভাবে ভিসার ইস্যু নেই বা আদার্স আরও অনেক যে প্রবলেমগুলো আছে, এগুলো মূলত আমাদের কারণেই হচ্ছে। সো আমি এটাই স্টুডেন্টদেরকে বলবো যে যারাই আপনারা যাবেন, ডেফিনেটলি আপনাদের যে কোর্সটা আছে এটা ফুল কমপ্লিট করবেন। ফুল কমপ্লিট করে দেন আপনি ওয়ার্ক পারপাসে, আপনি তো অবশ্যই পিএসডব্লিউ পাচ্ছেন, যেটি থাকে আপনার 1 ইয়ার্স 2 ইয়ার্স থাকবেই। আপনি তখন মুভ করেন, বা যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি এখানে থাকবো না, আরেকটা ডেস্টিনেশন নিয়ে আমি কাজ করব, ওকে ফাইন, আপনার কাছে অপরচুনিটি আছে। কিন্তু এই যে আপনি একটা কান্ট্রিতে যাওয়ার পরে ওখানে ক্লাস কন্টিনিউ করছেন না, এতে কিন্তু আদার্স যে স্টুডেন্ট আসবে ওই পার্টিকুলার কান্ট্রিতে, তার কিন্তু আশাটা আপনি অফ করে দিচ্ছেন। বা বাংলাদেশের একটা রেপুটেশন যেটা থাকে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা স্টুডেন্টদেরকে আমি বলবো, ইভেন আপনাদেরকেও ভাই বলবো, যারাই যাবে জেনুইন স্টুডেন্ট অ্যাটলিস্ট যেন সে যেন ক্লাস করে, এই মেন্টালিটিটা নিয়েই যেন উনি যায় অ্যাব্রোডে। হ্যাঁ, এই জিনিসটা যেটা আমরা দেখতে পেয়েছি কিছু কিছু দেশের কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে, এখন ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি স্টুডেন্টদের ইন্টারভিউ নেয় বিফোর ইস্যুইং দ্য অফার লেটার। কেন? বিকজ দে ওয়ান্ট টু মেক শিওর যে অ্যাকচুয়ালি ভাইয়া যে অ্যাকচুয়ালি যে স্টুডেন্টটা জেনুইন কিনা। রাইট। স্টুডেন্টটা জেনুইন কিনা তারা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছে। দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি যে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে না আমি আমার স্টুডেন্টটাকে অ্যাকচুয়ালি মানে জেনুইন কিনা সেটা আমার মেক শিওর করা ফার্স্ট অফ অল দরকার। সো স্টুডেন্টদের জেনুইনিটি প্রুফ করার জন্য অ্যাকচুয়ালি ওরা চাচ্ছে যে ইন্টারভিউ নেই,
দেখি আসলে কথা বলে সে অ্যাকচুয়ালি আমার দেশের আমার স্টুডেন্ট কিনা মানে ইউনিভার্সিটি এলিজেবল কিনা। হুম, সো ওয়ান্স হি ইজ এলিজেবল আই ক্যান ইস্যু দ্য অফার লেটার, নো ইস্যু। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দেশই এখন ব্যাপারগুলাই করবে। আরেকটা জিনিস, যে জিনিসটাতে আমরা দেখেছি আগে যেমন স্টুডেন্টদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ কিছু কিছু দেশের ক্ষেত্রে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ ছাড়া স্টুডেন্টরা রিসিভ করতে পারতো অথবা পরিচিত কেউ তাকে রিসিভ করতে পারতো। এখন যে কমপ্লেক্সিটিগুলা ডে বাই ডে মানে অ্যাড হচ্ছে কমপ্লায়েন্সগুলা, সেই জিনিসটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ ছাড়া তাকে কেউ রিসিভ করতে পারবে না। হুম। এটা রিসেন্টলি অ্যাড অ্যাড হয়েছে হয়েছে। অ্যাড তো হয়েছে এই কমপ্লেন্সটা আসলে কেন নিছে? এই বাংলাদেশের স্টুডেন্টদের জন্যই। হুম, বিকজ ওর কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট ইমিগ্রেশন ক্রস করবে ওয়ান্স আই অ্যাপ্রুভ। কারণ ইমিগ্রেশন ক্রস করলে ওটাতে আমি হাতে ধরতে পারতেছি না। লাইক রাইট সামথিং ওরকে আমি মানে এই কমপ্লেন্সটা তো ওদের তো ভেয়া মানে এমনও কিছু কিছু কমপ্লেন্স আমরা দেখতে পাই যে স্টুডেন্টদের রেস্ট্রিকশন দেওয়া আছে যে এই টাইমের মধ্যে তুমি টিকিট কাটবা না। তোমার ল্যান্ডিং টাইম শুড বি দিস টাইম। ইয়েস এখন এই যে রেস্ট্রিকশনটা, এখন ও কিন্তু টিকিটটা ওই টাইমে কাটা লাগতেছে। এন্ড অফ দ্য ডে কিন্তু ভাইয়া ওর টিকিটের উপরে একটা কিন্তু চাপ পড়তেছে। ওর কিন্তু ফাইন্যান্সিয়াল লস এখান থেকে শুরু হয়েছে। রাইট বাট ও কিন্তু আসলে কোনো কিছু করে নাই। বাট বিফোর যে আসলে যে কাজটা করছে, যে ধরেন পালায় গেছে লাইক সামথিং, যে চলে যাচ্ছে, ক্লাস ঠিক মতো করতেছে না। যার জন্য কিন্তু ইউনিভার্সিটির প্রেশারটা কিন্তু এজেন্টদেরকে দিচ্ছে। রাইট কারণ এন্ড অফ দ্য ডে ওর কি? ইউনিভার্সিটির কথা হচ্ছে তুমি আমার কি বাংলাদেশের শুধু স্টুডেন্ট নিতে হবে? আমার জন্য পুরা ওয়ার্ল্ড খোলা। ওয়ার্ল্ড করা আছে রাইট বাট স্টুডেন্টের জন্য কিন্তু একটা কান্ট্রি ফাইনালি মানে আল্টিমেট। বিকজ ও যখন ভিসাটা পাইছে, ওর জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়া একটা দেশেই এখন এখন কনসিডারেবল। সো সেই ক্ষেত্রে ভাইয়া যেহেতু ভাইয়া বললেন যে সাইপ্রাসের ক্ষেত্রে আ ২ টা ইনটেক, মাল্টার ক্ষেত্রে ভাইয়া কয়টা ইনটেক যদি স্টুডেন্টের মানে অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ ধরেন আমি স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কয়টা ইনটেক সেক্ষেত্রে? এই ক্ষেত্রে মাল্টা একটা বেস্ট অপশন হতে পারে স্টুডেন্টদের জন্য। মাল্টা যেহেতু ইনটেক অলমোস্ট আপনার 4 মান্থস বা 3 মান্থস পরই আপনি ইনটেক পাচ্ছেন। দ্যাট মিনস পুরো বছরটাতেই তাদের ইনটেক থাকেই। মাল্টার ক্ষেত্রে স্টুডেন্টসের আইএলটিএস লাগবে বা প্রফিসিয়েন্সি যে টেস্ট, এবং উইথআউট আইএলটিএস স্টুডেন্ট যেতে পারবে। সো দুটো অপশনই মাল্টাতে আছে। এবং মাল্টার আরেকটা সবথেকে বড় থিং হচ্ছে আপনার যে টিউশন ফিটা, এই টিউশন ফিটা ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে দিতে হচ্ছে। সো এটাই স্টুডেন্টদের জন্য একটা মানে বিশাল একটা বড় ব্যাপার। অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভ হবে, দেন আপনি টিউশন ফিটা আপনার পে করছেন। সো এই ক্ষেত্রে স্টুডেন্টদের মূলত মাল্টাতে কেন স্টুডেন্ট যেতে চায়? ফার্স্ট এখানে আপনার আইএলটিএস স্কোরটা হচ্ছে লো হলেই চলবে। টিউশন ফিটা খুবই কম, এটা একটা অপশন। অ্যান্ড থার্ড অপশনটা হচ্ছে যে টিউশন ফিটা হচ্ছে আফটার ভিসা কনফার্মেশনস। সো এই যে মানে অপশনগুলো আছে, এবং আরেকটা হচ্ছে সেনজেন কান্ট্রি। সো একটা সেনজেন কান্ট্রির যে অপরচুনিটিগুলো থাকা দরকার, তার ভার্সিটিতে যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, সবগুলোই মাল্টার যে ইউনিভার্সিটিগুলো আছে বা কলেজগুলো আমি বলি, সবগুলোতেই আছে। সো এইটা একটা বেস্ট অপশন। এই কারণেই আপনি দেখবেন এখন কিন্তু মাল্টা নিয়েও স্টুডেন্টদের অনেক মানে কোয়েশ্চেন্স থাকে, অনেক কুইরিজ থাকে। সো এটা মূলত কারণগুলোই হচ্ছে মাল্টা স্টুডেন্টদেরকে চাচ্ছে যে আপনারা যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকে, তাদের জন্য মাল্টা একটা বেস্ট অপশন রাইট নাও। আচ্ছা ভাই, বললেন যে আইএলটিএস লো স্কোর লাগে। তো সেই আইএলটিএস এর সাথে ভাই যেমন বললেন আপনি সাইপ্রাসের ক্ষেত্রে যখন বলেছিলেন, তখন বলেছিলেন যে পিটি ওরা অ্যাকসেপ্ট করতেছে, পাসওয়ার্ড স্কিল টেস্ট নিচ্ছে। মাল্টার ক্ষেত্রে ভাইয়া কি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অথবা ইংলিশ রিকোয়ারমেন্টটা আলাদা? মাল্টার ক্ষেত্রে কিছু ভার্সিটি তারা উইথাউট আইএলটিএস অ্যাকসেপ্ট করে। আর যেহেতু এটা একটা হিউজ অপরচুনিটি স্টুডেন্টদের জন্য যে উইথাউট আইএলটিএস বা আপনি মাস্টার্স প্রোগ্রামে যদি এমওআই থাকে কারো, উনিও এনরোল করতে পারবে মাল্টার যে ভার্সিটিগুলো আছে। আর এছাড়া আইএলটিএস পিটি এটা একসেপ্ট করে এই মুহূর্তে। আইএলটিএস পিটি বা হচ্ছে যদি কারো ডুওলিঙ্গো একসেপ্ট ওইভাবে করে না, আপনার টোফেল একসেপ্ট করে। সো হোম এডিশন টোফেল হলেও প্রবলেম হবে না, এগুলো একসেপ্ট করে মূলত। তো ভাইয়া দেখতে পেলাম যে আমরা মানে সাইপ্রাসের থেকে মাল্টা যাওয়াটা মনে হয় একটু ইজি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। যদি ভালো মানে জেনুইন স্টুডেন্ট হয় ডেফিনেটলি ইজি। আসলে কি বাহিরে যারা স্টুডেন্ট, যারা আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করে দেখি যে কোনটা ইজি বা কঠিন, ব্যাপারটাকে আমরা ওইভাবে না দেখি। স্টুডেন্টসের অল ডকুমেন্টস ওকে, উনি আসলেই স্টুডেন্ট প্রপার ওয়েতে উনি যেতে চাচ্ছেন, ওনার এখানে কোনো ফেক ডকুমেন্টস থাকবে না, তাদের জন্য সব কান্ট্রিগুলো ইজি। কিন্তু প্রসেসটা হতে হবে স্মুথ ওয়েতে, অথেন্টিক প্রসেস ইয়েটা হতে হবে, তার ডকুমেন্টসগুলো হতে হবে, কোনো ফেক ডকুমেন্টস দেওয়া যাবে না এই ক্ষেত্রে। অরিজিনাল আমরা আমরা একটা টেন্ডেন্সি দেখি অনেক সময় যে কিছু ফেক ডকুমেন্ট সাবমিট আসে, ব্যাংক স্টেটমেন্ট ফেক হয় বা আদার্স অনেক কিছু ফেক চলে আসে। সো এই জিনিসগুলো আসলে করা যাবে না ইউরোপের কান্ট্রিগুলোর ক্ষেত্রে। আপনি যেই কান্ট্রিতেই পড়তে যেতে চান না কেন, সো ইভেন মাল্টার ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই সেনসিটিভ। সো আপনি মাল্টাতে আপনার ডকুমেন্টস ওকে থাকবে, আপনি যেতে পারবেন। কোনো প্রবলেম হবে না মাল্টার ক্ষেত্রে। দ্যাট মিনস ভাইয়া মানে যদি আমি যখন কম্পেয়ার করে বলি সাইপ্রাস আর মাল্টার ক্ষেত্রে,
তাহলে সাইপ্রাসের ক্ষেত্রে সময় কতদিন লাগছে একটা স্টুডেন্টের আপ টু ফ্লাইট টাইমের, আর মাল্টার জন্য কতদিন সময় নিচ্ছে একটা আচ্ছা। স্টুডেন্টের জন্য সেক্ষেত্রে? সাইপ্রাসের ক্ষেত্রে এক্ষেত্রে সময় লাগবে আপনার অলমোস্ট 4 থেকে 5 মান্থস দ্যাট টোটাল। মিনস একটা স্টুডেন্ট, ভাই ট্রিপ করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট ফাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফ্লাই করা পর্যন্ত 4 to 5 মাস দরকার হচ্ছে, রাইট, রাইট? আর রাইট। মাল্টার ক্ষেত্রে ভাই সেটা? মাল্টার ক্ষেত্রে এটা খুবই কম। মাল্টার ক্ষেত্রে যেহেতু বিএফএস তাকে ফেস করতে হচ্ছে, এটা আপনার 2.5 মাস 2 থেকে 2.5 মাসের মধ্যেই হয়ে যাবে। 2 থেকে ম্যাক্স আপনার 3 মান্থস। 2 to 3 মান্থস। দ্যাট মিনস তাকে হচ্ছে 2 থেকে 3 মান্থসের মধ্যে সে মোটামুটি ফ্লাই করে ফেলতে পারবে। রাইট। আচ্ছা ভাইয়া, মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিছু মানে থাকে যেটা হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকচুয়ালি বিজনেস এবং আইটি সাবজেক্টগুলোতে মোস্ট অফ দ্য দেশেই পড়তে যায়। সো সেই ক্ষেত্রে ভাইয়া আইটি সাবজেক্টের জন্য সাইপ্রাস আর মাল্টার মধ্যে আপনি কোন দেশটাকে অ্যাকচুয়ালি বলবেন যে যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আইটি সাবজেক্টগুলোতে পড়তে যেতে চায়, যেহেতু এটা সেনজেন কান্ট্রি মাল্টা, সেক্ষেত্রে আপনি এই দুটো দেশের মধ্যে কোন দেশটাকে প্রেফার করবেন স্টুডেন্টদের জন্য যে আপনি আইটি সাবজেক্টে পড়তে হলে আপনার জন্য এই দেশটা বেস্ট? আচ্ছা। সেনজেন কান্ট্রি হিসেবে ডেফিনিটলি আমি মাল্টাকেই প্রেফার করব। যেহেতু মাল্টা আর আইটি সেক্টর আইটি সাবজেক্টগুলো বলতে কম্পিউটার সায়েন্স বা হচ্ছে আদার্স আরও কিছু সাবজেক্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো। এই সাবজেক্টগুলোতে মাল্টা বেস্ট। সো স্টুডেন্ট যদি আইটি সেক্টরে পড়তে যেতে চায়, আমি যদি দুটোই বেস্ট, সাইপ্রাস বা মাল্টা দুটোই ভালো, বাট তার মধ্যেও আমি মাল্টাটাকে প্রেফার করব বেশি। যে স্টুডেন্ট উনি যেহেতু সেনজেন কান্ট্রি প্লাস ফ্যাসিলিটিসগুলো উনি ওভাবেই পাচ্ছেন। সো আইটির জন্য মাল্টা বেস্ট হবে স্টুডেন্টদের জন্য। আচ্ছা ভাইয়া, কোর্স অফারিংস তো মানে কোর্স অফারিংস গুলা, কোর্স অফ ভ্যারিয়েশনটা কি সাইপ্রাসে বেশি নাকি মাল্টাতে বেশি ভাইয়া? আচ্ছা। মানে না, এটা দুটোতেই আছে। এটা স্টুডেন্টসদের প্রেফারেন্সের উপরে। দুটো কান্ট্রিতেই যেহেতু প্রচুর ভার্সিটি আছে, প্রচুর কলেজ আছে, সো প্রোগ্রামও প্রচুর আছে। সো কোর্সও প্রচুর আছে। তবে মাল্টার কোর্সগুলো একটু বেশি থাকে সাইপ্রাসের তুলনায়। যেহেতু সাইপ্রাসের ইনটেকই থাকে আপনার দুটো, ফেব্রুয়ারি ইনটেক এবং হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। কিন্তু মাল্টার ক্ষেত্রে ইনটেকগুলো আপনি প্রচুর ইনটেক পাচ্ছেন। সো সেক্ষেত্রে সেখানে ভ্যারিয়েশনটাও বেশি থাকে মাল্টার ক্ষেত্রে। তো আপনি মাল্টাটাতে স্টুডেন্ট চাইলেই উনি প্রচুর কোর্স মানে উনি ইয়ে করতে পারবে, চুজ করতে পারবেন এবং সেই অনুযায়ী উনি সিলেক্ট করতে পারবেন যে উনি কোন কোর্স আসলে যেতে চাচ্ছেন। আচ্ছা ভাইয়া, স্টুডেন্টদের মাস্টার্সের ক্ষেত্রে যারা ম্যারিড আছে তারা অ্যাকচুয়ালি স্পাউস সহ অ্যাকচুয়ালি যেতে চায়। সেই ক্ষেত্রে কি সাইপ্রাস অথবা মাল্টায় কোনো দেশে কি যেতে পারবে স্পাউস আ সহ? না, এই ধরনের অপশন এই মুহূর্তে আসলে সাইপ্রাস বা মাল্টাতে নেই। তার মানে সে যদি মানে সিঙ্গেল যদি ম্যারিড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসলে তখন মনে হয় আমার কাছে ভাইয়া পড়াশোনার জন্য যখন সে নিতে পারছে না। আর মাস্টার্স করার পরে হয়তো সে ভাইয়া যেহেতু সেনজেন কান্ট্রির ভিসা, সে হয়তো পরে এপ্লাই করতে পারে। সেটা পরে আদার্স আরো প্রসেস থাকে, কিছু অফিসিয়াল থাকে। সেই প্রসেসের মাধ্যমে উনি যেতে পারবেন। কিন্তু স্পাউস ভিসা বা আমরা যেটা আদার্স কান্ট্রিগুলোতে দেখি, এই অপরচুনিটিটা এই মুহূর্তে সাইপ্রাস বা মাল্টা কোথাও নেই। ওকে। ভাই আরেকটা জিনিস হচ্ছে যে সাইপ্রাস এবং মাল্টার ক্ষেত্রে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রিটা কয় বছরের হয়ে থাকে অ্যাকচুয়ালি? আচ্ছা। এটা একটা বেশ ভালো কোয়েশ্চেন। ব্যাচেলরটা হয়ে থাকে আপনার 3 ইয়ার্স। আর মোস্ট অফ কিছুতে 4 ইয়ার্সও আছে। মোস্ট অফ দ্যা আইটি সেক্টর, আইটির যে সাবজেক্টগুলো আছে, আইটি সাবজেক্টগুলো 4 ইয়ার্সের হয়ে থাকে। বিজনেস সাবজেক্টগুলোতে 3 ইয়ার্স থাকে। তবে এটা 4 ইয়ার্সও আছে। এটা একেকটা কোর্সের একেক ধরনের ডিউরেশন থেকে থাকে। 3 অর 4 এই ধরনের স্কেল। মাস্টার্সের ক্ষেত্রে ভাই ব্যাপারটা মানে মাস্টার্সের ক্ষেত্রে কত বছরের মাস্টার্স? মাস্টার্সের ক্ষেত্রে আপনার থাকবে 1.5 ইয়ার্স প্রোগ্রাম থাকে। সো এবং কিছু প্রোগ্রাম আছে যেগুলো 1 ইয়ারের হয়। না, আরেকটা জিনিস যেটা ভাইয়া আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখে থাকি অ্যাকচুয়ালি। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনার ভাইয়া 9 মান্থস থাকে হচ্ছে একাডেমিক টাইম, আর 3 মান্থস হচ্ছে ভ্যাকেশন টাইম থাকে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে সাইপ্রাস এবং মাল্টার মধ্যে এরকম কোনো কিছু আছে কি যে 9 মান্থস একাডেমিক ইয়ার থাকবে আর বাকি 3 মাস অ্যাকচুয়ালি কাউন্ট হবে না? তো যেমন একটা স্টুডেন্ট যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে যায় সেক্ষেত্রে তার অ্যাকচুয়ালি 1 বছরের যদি কোর্স হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি 1 বছরে শেষ হয় না। কারণ তার 9 মান্থস থাকে একাডেমিক ইয়ার, 3 মান্থস মোটামুটি বন্ধই থাকে সবকিছু। তো সেক্ষেত্রে সাইপ্রাস এবং মাল্টার মধ্যে এরকম কোনো ভ্যাকেশন টাইম অর লাইক সামথিং কিছু আছে কিনা অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা আছে। আপনার সাইপ্রাসের ক্ষেত্রেও 1.2 হচ্ছে অর্থাৎ মানে 1.5 ইয়ার্স এর মধ্যেও 1.2 হচ্ছে তার মূল একাডেমিক। আপনি যেটা মেনশন করলেন যে 3 মান্থস সামার ভ্যাকেশন থাকে। প্লাস আ 1 ইয়ারে যে প্রোগ্রামগুলো আছে এখানে আপনার 9 মান্থস রেগুলার আপনার একাডেমিক ইয়ার থাকে, ক্যালেন্ডার ইয়ার। অ্যান্ড বাকি 3 মান্থস হচ্ছে তার ভ্যাকেশন থাকে। তার মানে ভাইয়া সেম এর মধ্যে মানে হ্যাঁ, সেম অলমোস্ট অলমোস্ট বলতে পারি যে আমরা ইউরোপের একটা সব। স্টুডেন্ট যদি অ্যাকচুয়ালি ভাইয়া মানে ১ বছর যদি সে চলে যায়, তাহলে এট লিস্ট ১.৫ বছরের মতো মানে মোটামুটি তার এদেশে থাকতেই হবে অ্যাকচুয়ালি অলমোস্ট পড়াশোনা শেষ করার জন্য। অলমোস্ট ১.৫ বছরের মতো প্ল্যানিং করে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয় মাস্টার্স এর জন্য। যদি কোর্সটা ১ বছরের হয়ে থাকেও। জি, অবশ্যই সেটা। কারণ হচ্ছে
একটা স্টুডেন্টস আমি আপনাকে আগেও বললাম যে যখনই উনি যাবে ওনাকে একটা প্রপার প্ল্যান থাকতে হবে ফার্স্ট অফ অল, এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে যারা যাবে তাদের 1.5, দ্যাট মিনস আপনার 2 ইয়ার্সই ধরে রাখতে পারেন, আর যাদের হচ্ছে 1 বছরের প্রোগ্রাম তার 1.5 ইয়ারের একটা প্ল্যান থাকতেই হবে। ওকে। আর হচ্ছে ভাইয়া যে এখন যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা যদি আমি বলি, যেহেতু একটা স্টুডেন্ট যেহেতু দেশের বাইরে যাবে তার একটা ফাইন্যান্সিয়াল প্রিপারেশন ব্যাপারটা আছে। তো সেই ক্ষেত্রে ভাইয়া সাইপ্রাস এবং মাল্টার ক্ষেত্রে কোন দেশে কিভাবে কি সে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রিপারেশন করবে যদি একটু কাইন্ডলি আমাদের স্টুডেন্টের জন্য বলতেন। ওকে, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বলতে দ্যাট মিনস আপনার কত টাকা লাগছে বা কত টাকা লাগছে এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক আচ্ছা, সলভেন্সি লাইক আচ্ছা। সামথিং। এক্ষেত্রে সাইপ্রাস হচ্ছে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। সাইপ্রাস আপনার মোস্ট অফ দ্য প্রোগ্রামগুলো আমি যদি বাংলা টাকায় কনভার্ট করে রাখি 9 থেকে 10 লাখ টাকার মধ্যেই হয়ে যায়, এবং ব্যাংক স্টেটমেন্ট সাইপ্রাস আপনার 15 লাখসই এনাফ। 15 লাখস এনাফ, কোনো এখানে ম্যাচুরিটি বা আদার্স অপশনগুলো নেই। অর্থাৎ আদার্স অনেকগুলো কান্ট্রিতে আপনি দেখবেন, যেটা মাল্টা তো আছে আমি বলবো একটু পরে, যে জি। 3 মান্থস বা 4 মান্থস 6 মান্থস একটা ম্যাচুরিটি থাকে। সাইপ্রাসের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই, এবং আপনার এফডিআর বা সেভিংস দুটোই সাইপ্রাসের জন্য ওকে। মাল্টার ক্ষেত্রে হচ্ছে আপনার সেম টিউশন ফিটাই অলমোস্ট সাইপ্রাসের মতোই, আর একটু কমও পাওয়া যায়, আপনার 7-8 লাখও আপনার টিউশন ফি আপনি পাবেন। তবে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে 3 মান্থস, 3 মান্থসে 20 লাখস, এটা আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে সাইপ্রাস মাল্টার ক্ষেত্রে। দ্যাট ওয়াজ দ্যাট মিনস ভাইয়া মাল্টার ক্ষেত্রে আমাকে 3 মান্থস এর একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে শো করতে হচ্ছে। কোনো কি এফডিআর দেখাতে হচ্ছে ভাইয়া মাল্টার জন্য? এফডিআরও হবে বা সেভিংস অ্যাকাউন্ট হলেও কোনো প্রবলেম হবে না। দুটোই ইয়ে করবে। বাট স্টেটমেন্টটা থাকতে হবে আপনার 3 মান্থস, এবং ব্যাংক যত একটু যদি পুরনো থাকে ব্যাংক অ্যাকাউন্টটা, এবং স্টুডেন্টের যদি নিজের অ্যাকাউন্ট থেকে থাকে সেটা বেটার। বা উনি যদি স্পন্সর নিয়োগ করতে চায় সেক্ষেত্রে তাকে স্পন্সর ডিটেইলসগুলো প্রপার ওয়েতে মেনশন করতে হবে। আচ্ছা ভাই, তার মানে একটা স্টুডেন্ট সাইপ্রাস যেতে হলে 10-11 লাখ এসে চলে যাচ্ছে। মাল্টা যেতে হলে তার কিরকম কি খরচ হচ্ছে ভাইয়া যাওয়ার সময় আ actually? মাল্টার ক্ষেত্রেও তার অলমোস্ট আপনি ৮ থেকে ১০ এর মধ্যে একটা বাজেট ধরে রাখতে পারবেন। ১ বছরের জন্য দ্যাট মিনস সাইপ্রাস আর মাল্টাকে যদি আমি কম্পেয়ার করি, ২ টার কস্ট অলমোস্ট সেম। অলমোস্ট সেম ক্ষেত্রে, তবে ভিসা রেশিও বা আদার্স ইস্যু যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে সাইপ্রাসের ভিসা রেশিও রাইট নাও একটু বেশি দিচ্ছে তারা মাল্টার তুলনায়। তো মাল্টাও বেশ ভালো একটা অপশন এখন স্টুডেন্টদের জন্য। তার মিনস আমি যদি একটা স্টুডেন্টের এন্ড থেকে চিন্তা করি, হুম, যদি একটা স্টুডেন্ট নিজেকে যদি একটা মাস্টার স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট ভাবি, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি যে আমি আসলে কোথায় ক্যারিয়ারটা করতে চাচ্ছি, রাইট। আমার ফিউচারটা আসলে কোথায়, এবং আমি চাচ্ছি কোথায় অ্যাকচুয়ালি আমার ফিউচার লাইক সামথিং আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে করতে। এই জিনিসগুলা চিন্তা করে অ্যাকচুয়ালি আমাকে ডিসিশনটা নিতে হবে যে আমি কি সাইপ্রাসের দিকে মুভ করব আর মাল্টার দিকে যাব। মাল্টার দিকে। কারণ আমার যদি মনে হয় যে আমি অ্যাকচুয়ালি সেনজেন কান্ট্রির দিকে কোনো একটা জবে লাইক সামথিং দ্যাট এন্ট্রি নিব, অর আমার প্ল্যান থাকে সেনজেনে সেটেল হয়ে যাওয়া। যদিও আমরা অ্যাপ্রিশিয়েট করি না কাউকে কোথাও যেয়ে সেটেল হয়ে যাওয়া। তারপর আসলে স্টুডেন্টদের মেইন মোটিভই থাকে টু সেটেল ইন অ্যাব্রড, বিকজ রাইট নাও আসলে স্টুডেন্টরা এই কেসই আমরা বেশি, মানে মোস্ট অফ তো সবসময়ই বেশি থাকে, বাট রাইট নাও আসলে স্টুডেন্টরা দেশের বাইরে বেশি যাচ্ছে অনেক। একটা পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছিলাম যে ইরাসমাসেই যতটুকু আমরা স্কলারশিপে দেখতে পেয়েছি যে বছরের সর্বোচ্চ গিয়েছে কত বছর ইরাসমাস স্কলারশিপে। এরাসমাস হ্যাঁ, মুন্ডাস। তো একটা জিনিস যেটা মানে হোল ওভার যদি আমরা পরিসংখ্যান চেক করি যে লাস্ট ১-১.৫ বছরে বাংলাদেশে হিউজ স্টুডেন্ট বের হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি। সো সেই ক্ষেত্রে আমি যদি নিজেকে একটা স্টুডেন্ট হিসেবে কম্পেয়ার করি অথবা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার আমার জন্য সাইপ্রাসও একটা গুড অপশন ফর বিজনেস কোর্স লাইক, এবং আইটির জন্য মাল্টাটা মোটামুটি বেটার। বেটার। এবং আমার সেই ক্ষেত্রে যদি আমি সামারি করি যে যদি আমার আইএলস একটু লো স্কোর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য মাল্টাটা একটা সেফ অপশন ফর গেটিং দ্য ভিসা। বাট আমাকে সেক্ষেত্রে ব্যাংকে ৩ মাসের এফডিআর লাইক সামথিং এবং একটা ব্যালেন্স শো করতে হচ্ছে। অবশ্যই ইউরো কনভার্সন করে, ইউরো কনভার্সন কোড, এবং রাইট। সাইপ্রাসের ক্ষেত্রেও যদি ব্যাংকের ক্ষেত্রে আমি বলি ১৫ লাখের মতো আমার সেটাও শো করলেই ইউরো হচ্ছে। কনভার্সন রেট আপনার আচ্ছা ইউজ ভাইয়া, করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলি যে যদি বেশি শো করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। যত বেশি শো করা যায় ডেফিনিটলি তত ভালো হয়। কারণ স্টুডেন্ট এখন ভাইয়া আমি যদি ২০ লাখ টাকা শো করি, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমার ১৫ লাখ শো করলেও কোনো ইস্যু নাই, ২০ লাখ শো করলে আরো বেটার। আরো বেটার। আচ্ছা, স্পন্সর কে হতে পারবে ভাইয়া? এটা যদি আচ্ছা, বলতেন। এটা একটা মানে বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে স্পন্সর কে, আমরা অনেক সময় দেখি যে রিলেটিভস, অনেক দূরের রিলেটিভসকে স্পন্সর দেখাচ্ছে। ব্যাপারটা আসলে সেভাবে হবে না। আপনার ফার্স্ট ব্লাড, অর্থাৎ আমার বাবা, মা, ভাই, বোন, এই ৪ জন হচ্ছে আপনার ফার্স্ট ব্লাড।
উনারাই আপনার স্পন্সর হতে পারবে। বাকি আদার্স হয়তো অনেকে কাজিনকে দেখাচ্ছে বা অনেকে ফুফাকে দেখাচ্ছে, এগুলো আসলে অ্যাকসেপ্টেড হবে না। দ্যাট মিনস ভাইয়া আমার ফার্স্ট ব্লাড, আমার বাবা, আমার মা, মা আমার ভাই-বোন, বেশ এর বাইরে তো না, কেউ হতে পারছে এর না। বাইরে মিনস হতে পারছে না। সাইপ্রাস মাল্টার ক্ষেত্রে ২ টা সেম। সেম, সেম দ্যাট মিনস ফার্স্ট ব্লাড ছাড়া আমার কেউ আ অবশ্যই হতে পারবে না। হতে পারবে না। ওকে। লাস্ট অফ অল যে কোয়েশ্চেনটা ভাই আমি করব সেটা হচ্ছে যে আ মেডিকেলের ক্ষেত্রে স্টুডেন্টদের অনেক থাকে যে অ্যাকচুয়ালি মেডিকেল তারা কোথা থেকে করাবে। তো এই জন্য আমি যতটুকু জানি যে ভাইয়া আমরা যতটুকু কাজ করেছি যে বাংলাদেশে কিছু মেডিকেলকে ওরা খুবই রেজিস্টার করে দিয়েছে যে এর বাইরে অ্যাকচুয়ালি রিপোর্ট ওরা নিবে না। সেক্ষেত্রে ভাই কোন মেডিকেল কলেজগুলো রাইট নাও ওরা মানে এনলিস্টেড করেছে যে এই মেডিকেল কলেজের বাইরে ওরা কোনো এক্স-রে রিপোর্ট অর এনি মেডিকেল রিপোর্ট অ্যাকচুয়ালি নিবে না। আ সাইপ্রাসের ক্ষেত্রেই বলি, মেডিকেল যেহেতু মাল্টার ক্ষেত্রে অতটা ইম্পোর্টেন্ট এখন পর্যন্ত না। সাইপ্রাসের ক্ষেত্রে মেডিকেল করালে আপনাকে গভর্নমেন্ট হসপিটালগুলো থেকেই করাতে হবে। গভর্নমেন্ট হসপিটাল বলতে কি? ঢাকার মধ্যে যদি আমি বলি, ঢাকা মেডিকেল বা পিজি হসপিটাল, পিজিটার বেশ সাইপ্রাসের আছে। সো এবং বা সিলেট যদি আমি বলি ওসমানী হসপিটাল, চিটাগাং বা চট্টগ্রাম যেটাই বলি, চট্টগ্রাম মেডিকেল হসপিটাল, যেগুলো গভর্নমেন্ট হসপিটাল, এই হসপিটালগুলো থেকে টেস্ট করাতে হবে। অর্থাৎ মেডিকেলগুলো করাতে হবে গভর্নমেন্ট হসপিটাল থেকে। আ না, এই মুহূর্তে তারা করছে না। এই মুহূর্তে গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে আমরাও সেই জিনিসটা দেখেছি। আমরা পিজি থেকে মোস্ট অফ দ্যা স্টুডেন্টরা ভাইয়া মানে টেস্ট গুলো করাই। এবং সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে খুব ইনটেনসিভ লেভেলের সাপোর্ট ওখানে দিয়ে থাকি। কারণ পিজিতে আসলে সিরিয়াল পাওয়া ভাইয়া মানে ৬০০ জনের পিছনে যেতে হয় তাকে। সো আমরা ওই ব্যাপারগুলো মেক সিউর করি যাতে স্টুডেন্ট কমফোর্টেবলি ব্লাড এবং আদার টেস্ট গুলো কমপ্লিট করে এবং রিপোর্ট গুলোর ক্ষেত্রেও আমরা নিজেরা কালেক্ট করে দেন ফার্দার প্রসেস করি। বিকজ আমরা চেষ্টা করি অ্যাকচুয়ালি স্টুডেন্টকে যতটুকু হ্যাসেল কম দেওয়া যায়। সো সেই ক্ষেত্রে ভাইয়া মানে তার মানে আমি যদি কাউন্ট করি ৩ টা মেডিকেল কলেজ মোটামুটি আছে বাংলাদেশের মধ্যে। সিলেটের মধ্যে সিলেট ওসমানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ আর ঢাকার মধ্যে পিজি। সো এর বাইরে তো অ্যাকচুয়ালি ভাইয়া আর কোনো অপশনই নেই তাদের জন্য। অপশনে এখন অনেক সময় হতে পারে স্টুডেন্ট হয়তো বলবে যে হয়তোবা যিনি রাজশাহীতে আছেন বা যিনি আদার্স ইয়েতে আছেন, জেলাগুলোতে আছেন, উনি কি করবেন? উনাকে উনার গভর্নমেন্ট যে হসপিটালটা আছেন এলাকার মধ্যে, ওখান থেকে করাতে হবে এবং অবশ্যই এটা একটা মেনশন হাতে লিখা কোনো রিপোর্ট কিন্তু সাবমিট করা যাবে না। এটা অবশ্যই এটা আমরা দেখলাম যে এটা খুবই একটা মানে আসে যে অনেকে তাদের রিপোর্টগুলো হাতে লিখে দিচ্ছে। আর হাতে লিখে কোনো রিপোর্ট তারা অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, ভাইয়া এই ব্যাপারটা পিজিতে আমরা দেখেছি যে পিজিতে সবকিছুই প্রিন্টেড হয় এবং যার জন্য আমাদের কোনো আসলে হ্যাসেল ফিল করতে হয় নাই। বাট অন্যান্য রিপোর্টে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে কিছু জিনিসপত্র হাতে লিখে দেয়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে না। সো আমরা মোস্ট অফ দ্যা স্টুডেন্টকে অ্যাডভাইস করি ভাই অ্যাকচুয়ালি যে যেহেতু পিজিতে আমাদের একটু কিছু কমফোর্ট জোনের ব্যাপার-স্যাপার আছে। সো পিজিতে আমরা মোস্ট অফ দ্যা স্টুডেন্টকে বলি, যদি সে ঢাকার বাহিরেও থাকে, আমরা তাকে বলি একটু কাইন্ডলি কষ্ট করে আপনার আসতে হবে পিজিতে। আমরা বাকি ব্যবস্থা করে দিচ্ছি। সো আমরা বিকজ পিজির রিপোর্টটা আমার কাছে মনে হয় ভাই ওয়ার্লড ওয়াইড সবগুলো এম্বাসি লাইক সামথিং দ্যাট মোটামুটি অনেক বেশি মানে ওরা অ্যাকসেপ্টেন্স রেটটা খুব বেটার ওদের। কারণ ওরা চিন্তা করে যে একটা স্টুডেন্ট যখন পিজি থেকে টেস্ট করাচ্ছে দ্যাট মিনস ইটস ভ্যালিড অ্যান্ড ইটস লেজিট। সো এই জায়গাটার এই লিগেসির এই জায়গাটা মনে হয় আমার কাছে মনে হয় পিজির অনেক ভালো পর্যায়ে আছে। আমি যতটুকু অনেকজন ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তো তারাও বলেছে যে হ্যাঁ, পিজির রিপোর্টগুলো অ্যাকচুয়ালি খুব ভালো এবং অনেক বড় ডাক্তাররাও তাকে রিকমেন্ড করে থাকে পিজি আদার প্রাইভেট কোনো ইনস্টিটিউটকে প্রমোট করছে না। সো সেক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট যদি বলি তার মানে আমি যদি সামারি করি ভাই একটা স্টুডেন্টের জন্য মাল্টা সাইপ্রাসের ক্ষেত্রে যদি আমার আইএলটিএসটা একটু লো থাকে অথবা আইএলটিএস না দিতে চাই আমি, তাহলে সেক্ষেত্রে আমার জন্য মাল্টা বেস্ট। আচ্ছা, যদি আমি আইএলটিএস দিয়েছি, আমার 5 আছে, আমার জন্য সাইপ্রাস। আচ্ছা, সেক্ষেত্রে নেক্সট হচ্ছে আমার একাডেমিক রিকোয়ারমেন্টস ডান। দেন আমি আসতেছি আমার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট এর দিকে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে ১৫ থেকে ২০ লাখ টাকা যদি সে দেখায় অ্যাজ এ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সেক্ষেত্রে তার জন্য ব্যাংকের সব ওকে ডান। এবং স্পন্সরের ক্ষেত্রে যেহেতু ভাই আপনি বললেন, স্পন্সরের ক্ষেত্রে আমাকে অবশ্যই ফার্স্ট ব্লাড হতে হবে। দ্যাট মিনস একটা স্টুডেন্টের আমি অ্যাপ্লিকেশনের জন্য আমার ডকুমেন্টস সব ডান। আমার আইএলটিএস নেই, নো ইস্যু। আমার জন্য মাল্টা অপশন আছে। আমার ব্যাংক রেডি, এভরিথিং ইজ ডান। তো এরপরে হচ্ছে ভাই আমার ভিসা অ্যাপ্লিকেশন। সাইপ্রাসের জন্য অবশ্যই ভিসাটা ডিএচএল করতে হয় আমাদের ডকুমেন্টস গুলাকে। মাল্টার ক্ষেত্রে ভিএফএস এ অ্যাপ্লিকেশন করতে হয়। সেই ক্ষেত্রে ভাইয়া টোটাল আমি দেখতে পাচ্ছি যে একটা স্টুডেন্টের প্রত্যেকটা ২ টা দেশের ক্ষেত্রেই ১০ থেকে ১২ লাখ টাকা মোটামুটি একটা বাজেট নিলে তাদের জন্য অ্যাকচুয়ালি বেস্ট। এটা যেই কোর্সের জন্য এপ্লাই করুক তার জন্য বেস্ট। এবং ২ দেশেই মোটামুটি ভাইয়া যতটুকু আমরা সামারি করে দেখতে পাচ্ছি যে ২ দেশের ক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য মোটামুটি অপরচুনিটিস গুলো ভালো। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে সবসময় আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে বলে থাকি এবং যতটুকু আপনার ইনসাইট আমরা বুঝতে পারছি যে
একটা স্টুডেন্টের জন্য স্কিলফুল হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেফিনিটলি। ফুল যদি না হয়ে থাকে, আমাদের একটা সেশন নিচ্ছিলেন একটা একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ ওইদিন। সো ভাইয়া বলছিলেন আমাদের টিম মেম্বারকে জিজ্ঞেস করে যে, আপনি আমার একটা টিম মেম্বারকে জিজ্ঞেস করে হাসি মুখে বলতেছিল যে, "আপনি বাংলাদেশে জব করেন কেন? আর জব পাইছেন কিভাবে?" সো আমার টিম মেম্বার জাস্ট ওনাকে তাকাই ছিল যে, ভাইয়া কি কোয়েশ্চেন করলো? বলতেছে, "আপনি এখানে জব করেন কেন?" পরে বলতেছে, "ভাইয়া আমি সেই স্কিলটা আছে কাউন্সেলিং করার জন্য, সেজন্য জব করি।" সো বলতেছে যে, "এইজন্য আপনি বিদেশে জবটা পাবেন। এখানে কি বাংলাদেশে বেকার মানুষ নাই?" বলতেছে, "হ্যাঁ ভাইয়া আছে।" বাংলাদেশে বেকার কত? ২৫ লাখের মতো। ২৫ লাখ অ্যাকর্ডিং টু দ্যা প্লাস রিপোর্ট। এবং গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট বেকার। তো বলতেছে, "আপনি যদি এখানে জব করতে পারেন, আপনি যদি এখানে এতগুলো মানুষকে কম্পিট করে জব করতে পারেন, বিকজ আপনার স্কিল আছে, তাহলে আপনি বিদেশে জব করতে পারবেন। আপনি যদি এখানে জব করতে না পারেন, আপনি ওখানে যেয়ে পারবেন না। বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিল সেট।" সো আমরা যে জিনিসগুলো ভাইয়া কাউন্সেলিং ক্ষেত্রে বলে থাকি স্টুডেন্টদের জন্য লাস্টে যে, আপনি যদি দেশের বাইরে যেয়ে পড়াশোনা করতে যেতে ইনটেনশন করে থাকেন, ফার্স্ট অফ অল আপনার ফ্যামিলি আগে এগ্রি করতেছে কিনা, দিস ইজ ম্যাটার। কারণ লাস্ট মোমেন্টে যে অ্যাকচুয়ালি যদি আপনি ফ্যামিলি এগ্রি না করে, আপনি কিন্তু লাস্ট মোমেন্টে যেতে পারবেন না। ফার্স্ট অফ অল ফ্যামিলি সেই এগ্রিমেন্টের জায়গাটা আছে কিনা যে, হ্যাঁ, আমার সমস্যা নেই, তুমি যাও, নো ইস্যু অন দ্যাট। সো সেকেন্ড অফ অল হচ্ছে ভাইয়া তার ফাইন্যান্সিয়াল প্রিপারেশন গুলো আছে কিনা, ফান্ডিং কে দিবে, ফান্ডস কে দিবে, তার ডকুমেন্ট সব ওকে। আর আরেকটা যে জিনিসটা আমরা ভাইয়া চেক করি সর্বপ্রথম স্টুডেন্ট যখন ফাইলটা আমরা রিসিভ করি, সেই জিনিসটা রিসিভ করি যে স্টুডেন্টের সাথে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের নেমের মিলটা আছে কিনা। রাইট, রাইট। এবং এই জিনিসটা ভাই আমরা ফেস করেছিলাম যে একটা স্টুডেন্টের নামের সাথে পাসপোর্টের একটা নাম যা শর্ট ছিল। আমরা এটা মানে আমরা রিসেন্টলি ফেস করেছি ব্যাপারটা যে আপনারা আমাদেরকে জাস্ট রিভার্স করেছেন ডকুমেন্টসটা, বিকজ স্টুডেন্টের নাম যে পুরাটা ছিল, সেই নামের পুরাটাই অ্যাকচুয়ালি রিপোর্টে ছিল না। যার জন্য রিপোর্টটা আমাদেরকে আবার পিজিকে রিকোয়েস্ট করে অ্যাপ্লিকেশন করে আমাদেরকে নতুন করে রিপোর্টটা ওই স্টুডেন্টের জন্য আনা লাগছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা সার্টিফিকেটের ক্ষেত্রেও চেক করি যে স্টুডেন্টের সার্টিফিকেটের সাথে পাসপোর্টের ওই মিলটা আছে কিনা। এবং আমার কাছে যেটা মনে হয় যে ভাইয়া, এবং যে স্কিলগুলো আমরা অ্যাডভাইস করে থাকি স্টুডেন্টদের জন্য, যে সে যদি ডিজিটাল মার্কেটিং শিখে যায় খুবই ভালো। সে ভিডিও এডিটিং শিখে গেলে তার জন্য বিদেশে স্কিলের কোনো অভাব নাই। এবং সে যদি কিছু সফট স্কিল নিয়ে কাজ করে, যেমন আপনি ভাইয়া বললেন ফার্স্ট অফ অল যে এটা বললেন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যে আপনার সাথে কথা বলতেছি ভাই, আমি যদি এখানে কমিউনিকেট না করতে পারতাম, আমি এতগুলো ইনসাইট নিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভাই কথা বলতে পারতাম না। এবং যে স্টুডেন্টের যে টোটাল যে কোশ্চেনগুলো ছিল, এই মোটামুটি কিন্তু আজকের এই পডকাস্টে ভাই আমরা মোটামুটি অনেক মোস্ট অফ দ্য 90% আমরা কভার করে ফেলছি। হয়তো এরপরে যদি কোশ্চেন থাকে হয়তো আমাদের টিমের সাথে যোগাযোগ করবে। আমরা হয়তো ভাইয়া জিনিসগুলো আরো ইনসাইট, বিকজ এভরিডে আমরা কিন্তু নতুনভাবে নতুন কোশ্চেন পাই, নতুনভাবে শিখি ভাইয়া। সো এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি শিখার কোনো শেষ নেই আমার কাছে যেটা মনে হয়। বিকজ এভরিডে উই আর ফেসিং নিউ স্টুডেন্টস, উই আর ফেসিং নিউ কেসেস। সো সেক্ষেত্রে ভাইয়া যখন যদি সে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই স্কিলগুলো শিখে যায় এবং প্লাস সফট স্কিলের মধ্যে যদি কমিউনিকেশন ব্যাপারটা কীভাবে সে ইমপ্রুভ করতে পারে, এখন অনেক ধরনের কোর্স, অনেক কিছু বাংলাদেশ এখন এর থেকে খুব ভালো করতেছে। সো সে যদি এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করে, যেহেতু সে ভাইয়া আপনি বললেন যে সাইপ্রাস এবং মাল্টার ক্ষেত্রে ২ টার ক্ষেত্রে ২ থেকে ৩ মাস ৪ মাসের মতো সময় লাগছে। সো যখন সে অ্যাপ্লিকেশন করে ফেলতেছে, যখন সে ভিসার জন্য রেডি টু অ্যাপ্লিকেশন, তখনও তার হাতে মোটামুটি ২ মাসের মতো থাকছে বিফোর ফ্লাই। সো ২ মাস আসলে আমার কাছে মনে হয় ভাই এই যেগুলো স্কিলগুলো শেখার জন্য, তাকে রেডি আপ হওয়ার জন্য বিদেশের জন্য আমার কাছে মনে হয় এনাফ। সো সেক্ষেত্রে সে যদি এগুলো শিখে যায়, তার কিন্তু পুরা আগামী ১-২ বছর ৩ বছর কিন্তু তার লাইফটা স্মুথ হবে। এবং সে যদি না শিখে যায় তো তার লাইফটা ডিজাস্টার হবে, এটাই স্বাভাবিক। সে যে তখন ওই যে বিভিন্ন গ্রুপগুলোতে মেসেজ দিবে যে, "ভাই এখানে জব নাই, এখানে জব নাই, এখানে আইসো না, জব নাই, লাইক সামথিং দ্যাট, জব নাই, জব নাই, জব নাই।" এই নাই শব্দটা কিন্তু ভাইয়া বাংলাদেশেও আছে। বাট কেউ কিন্তু বাংলাদেশে বলে না যে ভাই জব নাই, জব নাই। বাংলাদেশে কোনো জব সাইটে কোনো গ্রুপে যেয়ে কি দেখছেন ভাইয়া যে কেউ বলতেছে যে জব নাই, জব নাই, জব নাই? এটা কিন্তু বলে না। বিদেশে যেয়ে কিন্তু বলে যে ভাই জব নাই, জব ক্রাইসিস, জব ক্রাইসিস, জব ক্রাইসিস, জব ক্রাইসিস। কেন বলে? বিকজ এখানে সে ইনভেস্ট করে আসছে। সে চিন্তা করে যে এখানে ইনভেস্ট করে আসছে, দ্যাট মিনস এখানে সে তাকে অটো জব দিয়ে দিবে। রেডি আছে। বাট দুনিয়াতে কোনো কিছুই ভাই অটো না। সবকিছু অ্যাচিভ করে নিতে হয়। এই জায়গাটা আসলে স্টুডেন্টরা ভাইয়া, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ভাই আপনি যদি স্টুডেন্ট কিছু বলতেন যে এই জায়গাটা মাইন্ডসেটটা কিভাবে তারা রেডি করতে পারে, অথবা তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে বিদেশে, এই মাইন্ডসেটের জায়গাটা actually। আ প্রথমত ভাই আপনার কথার সাথে আমি একটু এড করি। আপনার কথা ফ্যান্টাস্টিক, আপনি একটা পয়েন্ট তুলে ধরলেন। সেটা হচ্ছে আপনি যখনই অ্যাব্রড আমি যাবো, আমার ২ টো জিনিস লাগবে যাওয়ার আগে। ফার্স্ট হচ্ছে আমাকে মানে মানসিক শক্তিটা লাগবে।
যেহেতু আমি হয়তো আমার ফ্রেন্ডের কথা শুনে অ্যাজ এ স্টুডেন্ট পারপাস আমি বলছি যে আমার ফ্রেন্ডের কথা শুনে বা হচ্ছে আদার্স রিলেটিভস পারপাস কারো কথা শুনে আমি প্ল্যান করলাম হ্যাঁ আমি এখন অ্যাব্রোডে যাব। বাট আমাকে আগে থিঙ্ক করতে হবে যে আমি কি আসলে ক্যাপাবল কিনা বাহিরে যাওয়ার ক্ষেত্রে। যেহেতু আমার এখানে ফ্যামিলি বাহিরে নেই, আশেপাশে কেউ নেই, সবার ইয়েতে এটা আমাকে ফার্স্ট এ ঠিক করতে হবে, হ্যাঁ, ওকে ফাইন। আমাকে এখানে অনেক obstacle আসবে, অনেক কিছু আসবে কিন্তু আমাকে থাকতে হবে, ওখানে টিকতে হবে। এট লিস্ট আমার যে কোর্স বা আমার যে আ লক্ষ্যটা ওখানে আমাকে পৌঁছতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে স্কিল বেস যেটা আপনি বললেন, সফট স্কিল, কমিউনিকেশন যেটাই আমি বলি না কেন, এটার কোনো বিকল্প নেই। কারণ আপনার যদি স্কিল না থাকে, আপনার যদি কমিউনিকেশন বেসড কোনো স্কিল না থাকে বা আদার্স আমি যেটা বললাম যে স্কিলগুলো, এই স্কিল যদি আপনার না থাকে, ডেফিনিটলি আপনি বাহিরে যেয়ে সারভাইভ করতে পারবেন না। এবং আপনি 2 মান্থস বা 3 মান্থস পর ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো এই জিনিসগুলো ওভারকাম করার একটাই ওয়েটা হচ্ছে আপনার দেশে যখন আপনি থাকবেন, আপনার একটা সুন্দর একটা প্ল্যান থাকতে হবে। ওকে আমি IELTS দিচ্ছি বা পিটিএ দিচ্ছি, যেটাই আপনি দিন না কেন, আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট, আদার্স টেস্ট বা আপনার ডকুমেন্টেশন গুছানো সবকিছু অবশ্যই ডেফিনিটলি আপনারা তো আছেন, এগুলো করবেন, স্টুডেন্ট হিসেবে আপনারা কাজ করেন, আমি জানি এটা। কিন্তু স্টুডেন্ট যিনি আছেন উনাকে এই স্কিলগুলো নিজের থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। ওকে ফাইন, যাতে আমি বাহিরে গেলে এটলিস্ট ফার্স্ট যে আমার ইয়েগুলো আসবে, ফার্স্ট 2 মান্থস বা 3 মান্থসের যে প্রবলেমগুলো থাকে এগুলোকে যেন আমি খুব ইজিলি ওভারকাম করতে পারি। সো আমি স্টুডেন্টকে সাজেস্ট করব ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মেন্টালি আপনারা ফার্স্টে সেট আপ করবেন যে আপনি হ্যাঁ, আমি কান্ট্রিতে যাচ্ছি। ওটা আমার কান্ট্রি না। ওটা আমার সংস্কৃতি না। সো ওখানে আমাকে অ্যাডাপ্ট করতে কিছুটা টাইম লাগবেই। এটা খুব স্বাভাবিক। সেকেন্ড হচ্ছে কিছু স্কিল আপনি শিখে যান যাতে এট লিস্ট আপনি সারভাইভ করতে পারেন। এই জিনিসগুলো আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি এবং আমার আশেপাশে যারা আছেন ওনাদেরকেও আমি এটা বলব যে এই স্কিলগুলো যখন আপনার থাকবে এবং মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটা যখন আপনার প্রপার ওয়েতে থাকবে, সো বিদেশে যাওয়াটা খুবই একটা মানে সহজ ব্যাপার হবে আপনার জন্য এবং আপনার যে লক্ষ্যটা আছে খুব সুন্দরভাবে আপনি সেটাকে রিচ করতে পারবেন। তো ফার্স্ট লাস্ট অফ অল ভাই যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে দ্য পয়েন্ট কি পয়েন্টস গুলো হবে যে অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর গোয়িং অ্যাকচুয়ালি অ্যাব্রড দ্য মাইন্ডসেট ইজ দ্য বিগেস্ট থিং বিকজ মাইন্ডসেট যদি ঠিক না থাকে এন্ড অফ দ্য ডে আসলে আপনি পরে ওই দেশে যখন যাবেন তখন অ্যাকচুয়ালি যে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে বলবেন ভাই জব নাই জব নাই জব নাই জব ক্রাইসিস 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 তখন অ্যাকচুয়ালি আপনি আরো স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করতেছেন যে অ্যাকচুয়ালি ভাইয়া জব নাই কেউ আইসেন না ফার্স্ট অফ অল লাস্ট অফ আমি যেটা বলবো ভাইয়া কনক্লুশনে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি বিদেশের বাইরে যেতে চাই আমাকে ফার্স্ট অফ অল যে কাজটা ফার্স্টে করতে হবে আমাকে মেন্টালি রেডি থাকতে হবে ইয়েস যে আমি আই এম গোয়িং অ্যাব্রড আই নিড টু গো বিয়ন্ড মাই বর্ডার লেভেল অর বিয়ন্ড মাই বাউন্ডারি বিকজ দেশে যখন আমরা থাকি তখন অ্যাকচুয়ালি আমরা একটা বাউন্ডারির মধ্যে থাকি বাসার একটা কমফোর্ট জোনে থাকি সো আই নিড টু বিয়ন্ড মাই কমফোর্ট জোন কমফোর্ট জোন যদি আমি বেরোতে না পারি অথবা কমফোর্ট জোন থেকে যদি কারো মাইন্ডসেট না থাকে যে আমি বের হব না তার জন্য অ্যাকচুয়ালি বিদেশ না আমাদের মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে যারা অ্যাকচুয়ালি কমফোর্ট জোন থেকে বের হতে না চান তারা অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার প্ল্যানই করবেন না এটা আমার খুবই হাম্বল রিকোয়েস্ট থাকবে সবার প্রতি সেকেন্ড অফ অল হচ্ছে আমাকে যখন আমার কমফোর্ট জোন থেকে মেন্টাল রেডি ইয়াস আই এম রেডি টু অ্যাপ্লাই তখন আমাকে দেখতে হবে কোন দেশটা অ্যাকচুয়ালি আমার জন্য বেস্ট অথবা কোন দেশে অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ারটাকে পারসিউ করতে পারবো অথবা আমার ড্রিম লাইফ কি অথবা আমি আসলে কোথায় দেখতে চাই নিজেকে আগামী 5 বছর পরে একটা গোল অবশ্যই সেট করতে হবে উইদাউট গোল অ্যাকচুয়ালি ভাই কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না পসিবল না। থার্ড অফ অল হচ্ছে আমাকে একটা রিলায়েবল পার্সনের সাথে কনসাল্ট করতে হবে যে যার থ্রুতে অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লিকেশন ফার্দার প্রসেসটা করবো সো ফোর্থ হচ্ছে ভাই আমাকে যখন আমি প্রসেস করতেছি তখন আমাকে এই জিনিসটার সাথে একটা কোঅপারেশন এবং কমিউনিকেশনের জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে ফিফথ হচ্ছে যে ব্যাপারটা ভাই আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টদের জায়গা থেকে আমাকে তখন যখন আমি প্রিপারেশন ফেজে আছি আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি আমার অফারটা চলে আসছে এখন আমি যখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটে আছি তখন বিফোর দ্যাট আমাকে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে আর আফটার যা অফার লেটার কাম যখন আমি ভিসা অ্যাপ্লিকেশনে যাব তখন আমাকে অ্যাকচুয়ালি হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সব কিছু রেডি করে আদার্স ডকুমেন্টসগুলো রেডি করে আমাকে ভিসা অ্যাপ্লিকেশন চলে যেতে হবে এবং ইন দ্য মিন টাইম আমাকে স্কিলগুলো ডেভেলপ করতে হবে আমার মধ্যে যে আমি রান্নাবান্না কিছু শিখে ফেলে বেটার বারিস্তা কোর্সটা আছে ড্রাইভিং স্কুল আছে সো এই যে স্কিল মাস্ট শিখে ফেললে বেটার অ্যান্ড আদার্স যে স্কুল যেগুলো আমি বললাম ভাই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং বিকজ ধরেন আপনার বাসার পাশেই ধরেন 7-8টা মার্কেট আছে তো আপনি 7-8টা মার্কেটে যদি অ্যাপ্রোচ করেন যে তোমাদের সোশ্যাল মিডিয়াটা আমি হ্যান্ডেল করবো ওরা ইউরোতে পেমেন্ট করবে আপনাকে দে উইল পে ইউ ইন ইউরো অর ইউ ইন ডলার
সো আপনি যদি আপনার বাসার থেকে নিচে নেমেই যদি দেখেন, তখন দেখবেন দুনিয়াটা অ্যাকচুয়ালি আপনার জব ক্রাইসিস, ওই মেসেজ দেওয়ার আপনার টাইম থাকবে না। আপনার যে টাইম খরচ করে সোশ্যাল মিডিয়াতে আসেন, খরচ করে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি লিখেন জব ক্রাইসিস, জব ক্রাইসিস, জব ক্রাইসিস। তো তখন ওই জায়গাটা আসলে থাকবে না। সো আপনি নিজে স্কিলফুল হচ্ছেন না, বাট আপনি সবাইকে বলতেছেন, "ভাইয়া এসো না।" তো আপনি গেছেন কেন ভাই? সো এই যে পয়েন্ট আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভাইয়া, যে আমার যখন প্রিপারেশন ডান, তখন আমি ইন দ্য মিন যখন স্কিলগুলো ডেভেলপ করতেছি, তখন আমার এগুলোকে একটু ঝালাই করতে হবে। ইন দ্য 2 মান্থস এর মধ্যে যদি এগুলো আমি একটা কাজ করি, আমার কাছে মনে হয় যে ভাইয়া মোটামুটি একটা পর্যায়ে আসার পরে আমি দেশের বাড়ি চলে যেতে পারতেছি। তো ওয়ান্স ডান, তখন আমি যখন আমি দেশে যাচ্ছি, কাজ করতে, করতে আমি বাংলাদেশের কোনো টিমের সাথে কাজ করতে পারি, বিদেশে যেয়েও কাজ করতে পারি। তখন অ্যাকচুয়ালি জায়গাগুলো অনেক বেশি স্মুথ হবে। যেমন আমি যেটা বললাম যে, আশেপাশেই দেখবেন যে অনেক ক্লায়েন্ট চলে আসতেছে এবং আমাকে তো যেতে হবে, আমাকে তো অ্যাপ্রোচ করতে হবে। হোয়াট ইনভেস্টমেন্ট কি হতে পারে ভাই সেক্ষেত্রে? তাকে একটা ভিজিটিং কার্ড বানাইতে হবে যে আমি কি, কি পারি। তাকে পোর্টফোলিওটা রেডি করতে হবে যে আমি এটা পারি। ঠিক আছে? দেন অ্যাপ্রোচ, আপনার এরিয়া জোনের মধ্যে জাস্ট হাঁটেন। হেঁটে জাস্ট অ্যাপ্রোচ করেন। যেহেতু আপনি ওই জোনে থাকেন, আপনার তারা আপনাকে কাজ দিতে খুব কমফোর্ট ফিল করবে। এবং ওই কমিউনিকেশন জায়গাটা আপনাকে থাকতে হবে যে আসলে আপনি কাজটা নিতে পারতেছেন কিনা। ইউ উইল হ্যাভ টু সেল ইউর স্কিল। সো ওয়ান্স তখন আপনি যদি আপনার কাছে মনে হবে যে না, বিদেশটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা জায়গা। সো বাংলাদেশের যে অপরচুনিটির জন্য যে ক্লায়েন্ট আপনাকে ধরেন ৳১০,০০০ পে করতেছে একটা কাজের জন্য, সেই ক্লায়েন্টটা ইউরোতে যখন পেমেন্ট করবে তখন আপনাকে এটা ৳১,০০,০০০ যেতে পারে। সো আপনি এখানে বাংলাদেশে টাকা কামাচ্ছেন, ওখানে আপনি কামাচ্ছেন হচ্ছে ইউরোতে। সো আপনি স্কিল হয়ে গেলে আপনার লাইফটা অনেক সুন্দর হবে। সো লাস্ট অফ অল ভাইয়া, যেটা আমি সবাইকে এখন কনক্লুশনে মানে এন্ডিং পার্টে আমরা বলব যে, আপনি যদি স্কিল হয়ে বিদেশ যান, আপনার জন্য লাইফটা হবে অনেক সুন্দর, অ্যামেজিং। আর আপনি যদি অ্যাকচুয়ালি স্কিলফুল হয়ে না যান, আপনি তখন গ্রুপে শুধু লিখতেই থাকবেন, "ভাই আইসেন না, আইসেন না, আইসেন না।" আ জব ক্রাইসিস এর অবস্থা খুব খারাপ। সো আ আজকের এই পডকাস্টটি আ থ্যাংক ইউ ভাইয়া ফার্স্ট অফ অল আপনাকে। আপনি আপনার বিশেষ সময় অ্যাকচুয়ালি ছুটির মধ্যে অ্যাকচুয়ালি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমাদের এই পডকাস্টে আপনি আসলে এসে আপনার যে এক্সপেরিয়েন্স থেকে ইনসাইট গুলো শেয়ার করেছেন এবং স্টুডেন্টদের এই ব্যাপারগুলো খুবই হেল্পফুল হবে। আই হোপ সো দ্যাট। এবং এই পডকাস্টটি আ আ যে আপনি যে শেয়ার করেছেন আপনার ইনসাইট গুলা এবং রিয়াল লাইফ থেকে আসলে আপনি যেহেতু অনেকদিন ধরে কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে ভাইয়া, সেই ইনসাইট থেকে শেয়ার গুলো করেছেন এবং স্টুডেন্টদের আই হোপ যে তাদের প্রিপারেশন এর ক্ষেত্রে, মাইন্ডসেট এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে। এবং আ ভাইয়া আমাদের ব্যাপারে যদি কিছু বলতেন যে আমাদের যে এক্সপ্লোর এর সাথে যে আপনার পথ চলাটা কেমন ছিল? না, খুবই ভালো এবং সাফাত ভাই আমি তো আসলে আপনাকে চিনি অনেকদিন ধরে। আপনি মানে বেশ মানে স্টুডেন্টদের সাথে বেশ ভালোভাবে কাজ করছেন এবং আমিও বলব যে যদি আপনারা অথেন্টিক ইনফরমেশন বলেন বা ডেডিকেশন একটা টিম আপনারা আছেন, ডেফিনিটলি সাফায়েত ভাই ইজ এ গ্রেট পারসন। সো আমি আপনার সাথে আসলে খুব মানে কিছু নতুন করে বলার কিছু নাই। আমি জানি যে আপনি কি ধরনের কষ্টগুলো করছেন একটা স্টুডেন্টকে একটা প্রপার ডেস্টিনেশন চুজ করার দেয়ার জন্য বা আমি নট লাইক ভাই শুধু আমি কষ্ট করছি। আমার টিমকে আমরা ওভাবে আসলে অ্যালাইন করছি ব্যাপারগুলোর সাথে। যে এমনও হচ্ছে যে ডকুমেন্টস গুলো আমরা সাবমিট করতে যেয়ে অনেক সময় ইস্যু হচ্ছে। বাট আমরা জিনিসগুলোকে ফিক্স আপ করতেছি। আমরা জিনিসগুলো কাজ করতেছি। কোথায় ইস্যু, কোথায় ল্যাকিংস। দেখা যাচ্ছে যে কোনো একটা ইমার্জেন্সি কাজে হয়তো আমি দেশের বাইরে অথবা ঢাকার বাইরে গিয়েছি। বাট আমার টিম ফুললি অ্যালাইন্ড অল অফ দিস থিংস। বিকজ ওই কমিউনিকেশন জায়গাটা আমরা অলওয়েজ ট্রাই করি মেইনটেইন করা অ্যাকচুয়ালি সবার সাথেই। সো থ্যাংক ইউ। না, আপনি নিজেও অনেক কষ্ট করেন। আমি আপনার ডেডিকেশনটা তো দেখি। আমি তো দেখলাম যে একটা স্টুডেন্টের জন্য আপনার মানে তার জন্য কনসার্ন এবং এমন এক সময় আমি এটাও দেখলাম স্টুডেন্টের থেকে আপনি কনসার্ন বেশি হয়ে যান। যে স্টুডেন্টকে এটা কিভাবে করব বা আদার্স কি করব, ওকে কিভাবে ফাইল প্রসেস বা কোনো মিসিং থাকলে কিভাবে কাজ করব। এটা ভেরি গুড। মানে এই আমাদের মার্কেটটাতে এই আপনার মতো পারসন আসলে দরকার। না ভাই, ব্যাপারটা হচ্ছে যে ভাই আমি আসলে স্টুডেন্টদের যখন স্টুডেন্টের সাথে মানে কাজ করি আমরা, তখন আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি স্টুডেন্টের মতো করে স্টুডেন্টকে। মানে ওর এজে তো আমি অ্যাকচুয়ালি ছিলাম। তো ও আসলে কিভাবে চিন্তা করতেছে, ও যে অস্থির হবে এটা আমি জানি। মানে ওর যে টেনশন ফিল হবে এটা আমি জানি। এবং আমাদের টিম মেম্বারকে ফোন না ধরলে যে ও প্যারা খাবে এটা আমরা জানি। সো আমরা এইজন্য যে জায়গাগুলো গ্রুপের জায়গাগুলোতে মেইনটেইন করি যে কমিউনিকেশনের জায়গাটা স্মুথ থাকে। সো এবং ভাইয়াদের সাপোর্ট তো আসলে পাচ্ছি আমরা। সো সবাইকে আজকের এই পডকাস্ট থেকে বিদায় জানাচ্ছি এবং এরকম আরো অনেককে আমরা নিয়ে আসবো আমাদের এই পডকাস্টে ইনশাআল্লাহ। নেক্সট ওয়েভ টক্স এ, যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা পাওয়ার্ড বাই অ্যাকচুয়ালি এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স। সেটা একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম।
সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট যে কোনো দেশের জন্যই। আমরা কাজ করছি ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মাল্টা এবং সাইপ্রাস নিয়ে। এবং আজকে আমরা ইনসাইটগুলো শেয়ার করলাম মাল্টা এবং সাইপ্রাসের, এবং আপকামিং যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো নিয়ে শেয়ার করলাম। এবং আমরা নেক্সট এপিসোডগুলোতে আরও অনেক ইনফরমেটিভ গেস্ট এবং অনেক এক্সপিরিয়েন্স পারসন এবং আরও যারা আছেন ইন্ডাস্ট্রিতে তাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো, এবং আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আরও ইনসাইট শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের এখান থেকে বিদায় জানাচ্ছি। ভাইয়া যদি বিদায় নেন। ওকে। আর আমি যেটা বললাম সাফাত ভাই সবাইকে বললাম যে আপনারা ফার্স্ট অফ অল আপনারা মেন্টালি প্রিপেয়ার নিয়ে কমিউনিকেশন স্কিল বাড়িয়ে বাইরের জন্য অ্যাপ্লাই করবেন। অবশ্যই ফ্যান্টাস্টিক একটা এনভায়রনমেন্ট যদি আপনি পেতে চান, অ্যাব্রোডের স্টাডিগুলো আপনাকে বেস্ট ভালো একটা অপরচুনিটি অবশ্যই দিবে। সো সবাই ভালো থাকবেন, এবং সাফাত ভাই আপনাকে আবারও ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য আমাকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন একজন গেস্টকে নিয়ে।